ওকে, গত ক্লাসে আমরা কালচারের পূর্ব পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা কালচার থেকে পড়বো। তো আর আপনাদের কাছে এই ক্লাসটা যেহেতু রেকর্ডের মধ্যে কথাটা বলা হয়নি, তো আপনাদের যাদের যাদের কোনো প্রবলেম আছে, আমরা রেকর্ডটা অন করার পূর্বে প্রথমে ক্লাস দেওয়ার সাথে সাথে মানে 10টায় লিঙ্ক দেওয়া হয়, ঠিক আছে? তখন আপনারা সবাই এসে সাথে সাথে আপনাদের যত পরিমাণের কোশ্চেন আছে সবকিছু জিজ্ঞেস করে নিবেন, যাতে করে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কথা বলা না লাগে। আমি প্রথম 15 মিনিটের মতো সময় আপনাদের সবাইকে দিব প্রিভিয়াস ক্লাসের কোনো কোশ্চেন থাকলে সেটা সলভ করে নেওয়ার জন্য, এবং এটা সকলের যেন মাথায় থাকে। ঠিক আছে? জি ভাই। থাকবে মাথায়? জি ভাই। জি ভাই। ওকে। আসেন, দ্য অর্গানাইজেশন কালচার হ্যাজ এ ভেরি প্রোফাউন্ড ইফেক্ট অন হাউ ম্যানেজার পারফর্ম দেয়ার রোল। অর্থাৎ একটা ম্যানেজার কিভাবে করে তার রোলটাকে পারফর্ম করবে, এটা অর্গানাইজেশন কালচারের উপর ভিত্তি করে অনেক ডিপেন্ড করে। কারণ আমাদের অর্গানাইজেশন কালচার যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে ম্যানেজাররা তাদের কাজের প্রতি ডেডিকেটেড থাকে না। আর যদি ডেডিকেটেড না থাকে, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কাজটা সঠিকভাবে হবে না। ভাই, এরপরে কি বলা কালচার হয়েছে? বলতে কি বোঝানো হয়েছিল? হ্যাঁ, অর্গানাইজেশন কালচার বলতে কি বোঝানো হয়েছিল মানে? আচ্ছা, অর্গানাইজেশন কালচার মানে যেই পরিবেশে বা যেই গভর্নেন্স গুলো একটা অর্গানাইজেশন ফলো করে, ওইটাই অর্গানাইজেশনের কালচার। জি ভাই, বুঝাই। একটা অর্গানাইজেশন যে জিনিসটা তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফলো করে, ওইটাই তার প্রতিষ্ঠানের কালচার হয়। কেমন? আমরা মানে বলি না ওই অর্গানাইজেশনের জায়গায়। ইন্টারনাল কালচার ভাই। হ্যাঁ, অর্গানাইজেশনের ইন্টারনাল কালচারই তো। অর্গানাইজেশন কালচার বলতে প্রথমত অর্গানাইজেশনের ইন্টারনাল কালচারকেই বোঝায়। আচ্ছা। ঠিক আছে? জি ভাই। আমরা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, এবার চলে আসেন। Culture incorporates the common assumption, values, beliefs that people in an organization share. মানে একটা প্রতিষ্ঠানে যে সকল ব্যক্তিবর্গরা যা যা কিছু শেয়ার করে, ওইগুলাই তার প্রতিষ্ঠানের কালচার। ওই যে তার বিলিফস, ভ্যালুস, মানে যেগুলো তারা মানে। এখন ধরেন কোন একটা প্রতিষ্ঠানে তারা কিনা কিডনি খোলার ব্যবসা করে, কি করে? নিকোলার ব্যবসা। কিডনি খুলে ব্যবসা বেচে দিব আর কি, এরকম। ঠিক আছে? তো তার মানে তাদের কালচার কি ভালো না খারাপ? আমরা বলি না খারাপ। তো জি ভাই। তারা সবাই এটাকে ফলো করে, যে কিডনি খোলার ব্যবসা করে যে প্রতিষ্ঠানে, বা যারা ড্রাগের বিজনেস করে, তাদেরও তো একটা কালচার আছে, আছে না? জি ভাই। সেটা আনইথিক্যাল, মানে সেটা ভ্যালুর দিক থেকে খুবই বাজে, কিন্তু এটা তাদের কালচার। ঠিক আছে? এখন অর্গানাইজেশনের মধ্যে কিন্তু এই কথাটা বলা নাই যে এটা বৈধ উপায়, এটা কোথাও বলা নাই। অর্গানাইজেশনের ডেফিনেশনে বৈধ উপায়ে পাইছেন আপনি? বলছে কালেকটিভ গোল থাকবে, কোন একজন ব্যক্তি থাকবে, সে সবাইকে টেনে নিবে, এটা বলা আছে। ব্যবসায়ের সংজ্ঞায় বৈধতার কথা বলা আছে, কিন্তু অর্গানাইজেশনের সংজ্ঞায় বৈধতার কথা বলা নাই। বোঝা আছে? জি ভাই। তো তার মানে কালচার অবৈধ কালচার হইতে পারে, বৈধ কালচার হইতে পারে। তো ওই প্রতিষ্ঠানে যে জিনিসটা তারা বিশ্বাস করে, যেটা তারা পালন করে, ওইটাই তাদের কালচার। অর্গানাইজেশন কালচার ভ্যারিজ ডিপেন্ডিং অন ওয়েদার দ্য বিজনেস ইজ ইনওয়ার্ড অর আউটওয়ার্ড লুকিং। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। একটা বিজনেস, এটা কি ইনওয়ার্ড লুকিং এর বিজনেস নাকি আউটওয়ার্ড লুকিং এর বিজনেস, এটা আমরা একটু পরে গেলে পড়বো। একটা কাজ করেন, আপনারা এখান থেকে বেশি ডিটেলস না বলে এখানে জাস্ট একটু দাগায় আনেন, আমি নেক্সটে চলে যাই। কারণ এই যে বক্সটা থেকে এমসিকিউ আছে এই জায়গা থেকে। তো জাস্ট এখানে একটু দাগান। সেকশন ওয়ারভিউ পুরাটা দাগাইন, ঠিক আছে? এখানে আর কিছু বলার নেই। ঠিক আছে? জি ভাই। এবার আমরা সোজা নিচে চলে যাই। তো আসেন, এখানে বলছে দ্য ফিগার বিলো আইডেন্টিফাইস 4 ডিফারেন্ট কালচার টাইপস। নিচে যে চিত্রটা দেওয়া আছে এটাতে 4টা কালচার টাইপ দেওয়া আছে। একটা আছে হিউম্যান রিলেশন, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে রেশনাল গোল, একটা হচ্ছে ইন্টারনাল প্রসেস কালচার। তাহলে হুইচ মে ক্যারেক্টারিস্টিক্স এন্টায়ার বিজনেস অর জাস্ট পার্ট অফ বিজনেস, এটা দ্বারা পুরো বিজনেস কেও ক্যারেক্টারাইজ করতে পারে, আবার একটা ব্যবসায়ের একটা পার্ট কেও ক্যারেক্টারাইজ করতে পারে। ঠিক আছে? এবার আসেন কি বলছে। বলছে যে যে প্রতিষ্ঠান মূলত ফ্লেক্সিবল, যে প্রতিষ্ঠান কি ফ্লেক্সিবল এবং আউটওয়ার্ড লুকিং। আউটওয়ার্ড লুকিং মানে কি? সে তার প্রতিষ্ঠানের ভিতরের থেকেও বাইরের দিকটাকে বেশি ফোকাস করে, সেই প্রতিষ্ঠানের কালচারকে বলা হচ্ছে ওপেন সিস্টেম কালচার।
তারপর যে প্রতিষ্ঠানের কন্ট্রোলের দিক থেকে স্ট্রিক্ট, এখানে দেখেন ফ্লেক্সিবল মানে হচ্ছে কন্ট্রোলটা একটু নমনীয়, সময়ের সাথে সাথে সে তার কন্ট্রোলকে চেঞ্জ করে। আর যখন এই যে নিচে যে কন্ট্রোল বলা হয়েছে, এটা মানে বলতে বোঝানো হয়েছে যে এটা মোটামুটি স্টিক বা স্টেবল কন্ট্রোল। ঠিক আছে, ফ্লেক্সিবল মানে ধরেন এখন বলছে যে আম, আমি বললাম যে আচ্ছা এখন আমরা কোচিং, কোচিং না, ধরেন এখন আমরা বইয়ের যে বিষয়টা আছে এটা বন্ধ করে দিব, তাহলে এটার বদলে কি করব, ইবুক বের করব। কথার কথা এটা আমরা বললাম। তাহলে এই যে হার্ড কপি বই থেকে ইবুকে চলে যাওয়া হুট করে, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আর আমরা যদি হুট করে এটা যাইতে না পারি, তার মানে এখানে ফ্লেক্সিবিলিটির অভাব আছে, তার মানে কন্ট্রোল বেশি স্টেবল। ঠিক আছে, তো আমাকে লক্ষ্য রাখতে হবে ওইখানে চারটা জিনিস, আমার এই প্রতিষ্ঠানটা কি ফ্লেক্সিবিলিটি দিক থেকে আছে, নাকি আমার এই প্রতিষ্ঠানটা কন্ট্রোলের দিক থেকে স্টেবল, এটা কি ইনওয়ার্ড লুকিং এর উপর ভিত্তি করে নাকি আউটওয়ার্ড লুকিং এর উপর ভিত্তি করে। ইনওয়ার্ড লুকিং কি, যেমন আমার প্রতিষ্ঠানের ভিতরে যে রিসোর্স গুলো আছে আমি সবসময় এটার দিকে ফোকাস করি। আর আউটওয়ার্ড লুকিং কি, আমার প্রতিষ্ঠানের কি নাই বা বাইরের থেকে কি আনতে হবে এটার দিকে ফোকাস করি। একটা হচ্ছে নিজের ভিতরের অংশের উপর বেশি ফোর্স করা, আর একটা হচ্ছে বাইরের দিকের উপর বেশি ফোর্স করা। ঠিক আছে, এখন কোন একটা প্রতিষ্ঠান সেটা যদি ফ্লেক্সিবিলিটি থাকে এবং আউটওয়ার্ড লুকিং হয়, তখন সেক্ষেত্রে এটাকে বলো ওপেন সিস্টেম কালচার। যদি সেটা আউটওয়ার্ড লুকিং হয় কিন্তু সেটার কন্ট্রোলটা স্টেবল হয়, ফ্লেক্সিবল না স্টেবল, তখন সেক্ষেত্রে এটাকে বলে রেশনাল গোল কালচার। যদি সেটা ইনওয়ার্ড লুকিং হয় এবং কন্ট্রোলটা স্টেবল হয়, তখন সেটাকে বলা হয় ইন্টারনাল প্রসেস কালচার। আর যদি কোনো একটা প্রতিষ্ঠান ফ্লেক্সিবিলিটি থাকে এবং ইনওয়ার্ড লুকিং থাকে, তখন সেটাকে বলা হয় কি হিউম্যান রিলেশনস কালচার। এভাবে করে পরীক্ষা আসতে পারে। ক্লিয়ার, বোঝা গেছে? জি জি ভাইয়া। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা বাইরে বা আশেপাশে নয়েজ আসতেছে? একটু যদি বলতেন, না নাকি ভাইয়া, মোটামুটি ক্লিয়ারলি শোনা যায়? ক্লিয়ার। না ভাইয়া, ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা, ওকে ওকে, দেখেন তাহলে এবার কি ছিল, এবার এখানে উপরে আমি যা কিছু বলছি এটা নিচে দেওয়া হয়েছে। এখন আপনার পরীক্ষা তাহলে প্রশ্ন কিভাবে আসছে, যে হুইচ অফ দ্য ফলোইং কালচার মেক ফোর্স টু ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইনওয়ার্ড লুকিং, তাহলে উত্তর কি হবে? হিউম্যান রিলেশন Human কালচার। হিউম্যান রিলেশন কালচার, হ্যাঁ। আবার এটা আসতে পারে যে হিউম্যান রিলেশন কালচার ফোকাসেস অন ড্যাশ ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ইনওয়ার্ড ইনওয়ার্ড লুকিং। লুকিং, আউটওয়ার্ড লুকিং, কন্ট্রোল। উত্তর কি হবে? দুইটা হবে না ভাইয়া? দুইটা হবে, ফ্লেক্সিবিলিটি, exactly ইনওয়ার্ড দুইটাই হবে, লুকিং। ফ্লেক্সিবিলিটি এবং ইনওয়ার্ড লুকিং। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, শেষ। আমরা তাহলে প্রশ্ন বুঝে গেছি। এবার আসেন ম্যানেজমেন্ট মডেল। তো এখানে আমরা হ্যাঁ দেওয়ার দরকার নেই, এটা জাস্ট আমরা আগে আনেন। ঠিক আছে, ভাইয়া, মডেল মানে যেটার মাধ্যমে, বলেন তন্ময়। ভাইয়া ওপরে এক্সাম্পল গুলা থেকে কিভাবে বুঝবো যে এটা রেশনাল গোল কালচার? একটা দিয়েছে লার্জ এস্টাবলিশ বিজনেস, এটা রেশনাল গোল কালচারের মধ্যে পড়ছে, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, আপনি এরপরে নিচেরটা একবার পড়ে দেখেন। শুধু যে মানে এখানে এক্সাম্পল দেখার আগে অর্থাৎ এখানে কি বলা হয়েছে, রেশনাল গোলে কি বলছে, রেশনাল গোলে কোন 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 কালচারকে ফলো করে, কোন কোন জিনিসকে ফোকাস করে, বলেন। এক্সটার্নাল আর আউটলুক, আউটওয়ার্ড লুকিং, কন্ট্রোল, মা, আউটওয়ার্ড কন্ট্রোলিং এন্ড কন্ট্রোল। হ্যাঁ এক্সটার্নাল আর হচ্ছে আউটওয়ার্ড লুকিং, তাই না? এখন এক্সটার্নাল আর হচ্ছে আউটওয়ার্ড লুকিং এর মধ্যে তো একটা যখন বড় ব্যবসা হয়, ধরেন যারা ছোট ব্যবসায়ী, যারা কি করে, ছোট ব্যবসায়ী, ধরেন আপনি, আপনি আপনার এলাকায়, আপনি কোথায় থাকেন তন্ময়? রাজশাহী ভাইয়া। রাজশাহীতে। তা আপনি যদি কোনো ব্যবসা করেন বা আপনি ধরেন নর্মালি একটা ছোটখাটো কোচিং সেন্টার খুলছেন, যেখানে আপনি নর্মালি বসে স্টুডেন্টদেরকে বাসায়, মানে বাসায় না, ওই সেন্টারে বসে পড়ান, তখন আপনি কি চিন্তা করবেন? আপনি কি দেশব্যাপী খাওয়ার চিন্তা করবেন, নাকি আপনি চিন্তা করবেন এই এলাকার সবাই যাতে আমার কাছে আসে? কোনটা? এলাকারটুকু। এলাকার সবাই নিয়ে চিন্তা করবেন। আর যে বড় ধরনের ব্যবসা খুলি বসছে, সে চিন্তা করবো কি দেশের সবাই যেন আমার কাছে আসে, তাই না? জি ভাইয়া। তো তার মানে এটা লার্জ এস্টাবলিশ বিজনেসটাই চিন্তা করবে যে নিজের ঘরেরটা খাইয়া বাইরেরটাও খাওয়ার, ঠিক কিনা? জি তো ভাইয়া। একটা ব্যবসায় নর্মালি ধরেন স্টক, যেগুলো মানে ছোটখাটো বিজনেস, ওগুলো প্রথমে ইনওয়ার্ড লুকিং এ ফোকাস করে প্রথমে। আর যারা আউটওয়ার্ড লুকিং এ ফোকাস করে তাদের ইনওয়ার্ড এর খেলা শেষ। বুঝতে পারছেন? জি মানে ভাইয়া। তারা ইনওয়ার্ড এর দিক থেকে মোটামুটি স্টেবল হয়ে গেছে, এখন তারা আউটওয়ার্ড এর দিকে ফোকাস করতেছে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এই হচ্ছে বিষয়। আর যখন কোন একটা প্রতিষ্ঠান একদম দাঁড় হইয়া যায়, মানে একদম পুরোপুরি স্টেবল হয়ে যায়,
তখন সেই ক্ষেত্রে তার কন্ট্রোলের মধ্যে বেশি ফ্লেক্সিবিলিটি আনে না। কেন? কারণ ধরেন আজকে আপনারা 5 জন যদি আমার কাছে পড়তেন, কতজন? আচ্ছা 5 জন। আমি বা 2 জন বা 3 জন পড়তেন, তাহলে আমি 3 জনের ওপিনিয়ন নিতাম যে আজকের ক্লাসটা কি করাবো নাকি বাদ দিয়ে দিব, তাই না? তখন সেটা তো ফ্লেক্সিবিলিটি। আর যখন এটা বড় একটা ধরেন বড় একটা প্রতিষ্ঠান হয়, একটা ক্লাসে ধরেন 100 জন ভর্তি হয়েছে, কথার কথা, এখন এটা ক্লাসের মধ্যে ঢুকে বসিয়ে আছে 35 জন। তা আমি কি 35 জনের একে একে জিজ্ঞেস করতে যাব? না। না। তখন আমার নিজের কাছে যেটা বেটার মনে হবে সেটাই আমি করে ফেলবো, ঠিক কিনা? জি ভাইয়া। তো তার মানে এখানে কন্ট্রোলের দিক থেকে স্ট্রং থাকে, জি ভাইয়া। কম্পারেটিভলি ফ্লেক্সিবল কম থাকে। জি। বুঝছেন? জি ভাইয়া। এইভাবে করে বিষয়টাকে বুঝে বুঝে করে মানে পড়তে হবে। আমি জানি আপনার কিছু কোশ্চেন থাকবে, সো আপনার যে কোশ্চেন গুলা থাকবে এগুলো আমাকে জিজ্ঞেস করবেন। কখন? শুরুতে ভাইয়া। একদম ক্লাসের শুরুতে। আপনি বুঝে বুঝে এভাবে করে পড়ার ট্রাই করেন, কেমন? জি ভাইয়া ঠিক আছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া। ভাই আমি তো লিঙ্ক দিছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ভাই, আমি মূলত ওই যে সার্টিফিকেট লেভেলে ক্লাস নিচ্ছিলাম, রেকর্ড অন করে বসে আছি, ওই যে পাশেরটাতে আছি আর কি। জি জি ভাইয়া বলেন। আমি তাহলে কি কি করতাম ভাইয়া, বলেন, আপনি যা বলবেন। জি জি ভাই। আচ্ছা আচ্ছা। জি জি ঠিক আছে ভাই, আমি জয়েন রাইট নাও দিয়ে দিয়ে দিচ্ছি, আপনি তাহলে স্টার্ট করে দেন। প্রয়োজন আমি রেকর্ড দিয়ে দিব। জি জি ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, তারপর কোথায় ছিলাম? ম্যানেজমেন্ট মডেল। হুম, ম্যানেজমেন্ট মডেল না, বলছি যে ম্যানেজমেন্ট মডেলে এখানে ডেফিনেশনটা পড়ে নিয়েন, কেমন? ম্যানেজমেন্ট মডেল হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনি কোনো একটা বিষয়কে সহজে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে বিষয়টা আমরা ইউজ করি, সেটা হচ্ছে এটার ম্যানেজমেন্ট মডেল। শেষ। ঠিক আছে, এটা জি জাস্ট একবার পড়ে নিলেই বুঝে যাবেন, এখানে এমন কিছু নাই। এখানে বলছে যে থিওরি টু রিপ্রেজেন্ট এ কমপ্লেক্স রিয়ালিটি, মানে কোন একটা কমপ্লেক্স রিয়ালিটিকে ম্যানেজমেন্টের কাছে বোঝাইতে হইলে যে জিনিসটা ইউজ করা হয় এটা হচ্ছে মডেল। শেষ। এবার আসেন রেশনাল গোল মডেল। আসেন, রেশনাল গোল মডেল এটার কাজ কি, মডেল এটার কাজ কি? তো রেশনাল গোল মডেলের আরেক নাম হচ্ছে প্রেসক্রিপটিভ। ঠিক আছে, এখানে কি করা হয়? এখানে হচ্ছে কোন একটা বিষয় সেটাকে উপরের থেকে নিচের দিকে ধাবিত হয়। আমাদের রেশনাল গোল মডেলের আরেকটা মডেল আছে, এটাকে মানে রেশনাল অ্যাপ্রোচ বলে। এটাকে রেশনাল অ্যাপ্রোচের অপোজিট যে অ্যাপ্রোচ, এটাকে বলা হয় ইমার্জেন্ট অ্যাপ্রোচ। তো দুইটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে হোয়াট ইজ রেশনাল অ্যাপ্রোচ, হোয়াট ইজ ইমার্জেন্ট অ্যাপ্রোচ। রেশনাল অ্যাপ্রোচ হচ্ছে যখন কোনো একটা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ গুলো উপরের থেকে হয় এবং উপরের থেকে যেভাবে বলে সেভাবে করে নিচের দিকে যায়। উপরের পারমিশন না পাইলে নিচের কিছু হইব না। হ্যাঁ, ডিসিশন মেকার থেকে শুরু করে ডিসিশন টেকার থেকে শুরু করে রুলস মেকার থেকে শুরু করে সব হচ্ছে উপরের স্তরের ব্যক্তিবর্গরা। এটা হচ্ছে রেশনাল মডেল। তো এটা সাধারণত অনেক বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে এবং এটা হচ্ছে আমলাতান্ত্রিক। মানে কি, কেন আমলাতান্ত্রিক? আমি কোনো একটা কাজ করার আগে আমার সিনিয়রের পারমিশন ছাড়া আমি করতে পারবো না। এটাকে আমলাতান্ত্রিক বা ব্যুরোক্রেটিক বলে। আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। হ্যাঁ। তো এই জায়গায় কি হয়, এই জায়গায় হচ্ছে যে সিস্টেমেটিক ওয়ার্ক মেথড থাকে, ডিটেল ডিভিশন অফ লেবার থাকে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিভিশন থাকে, সেন্ট্রালাইজ প্ল্যানিং এন্ড কন্ট্রোল থাকে, মানে উপরের থেকে সবকিছু সেন্ট্রালাইজ থাকে, কেমন? আর লো ইনভলভমেন্ট এমপ্লয়ি রিলেশন, অর্থাৎ সাজেস কন্ট্যাক্ট ওয়ার্কার, অর্থাৎ ধরেন এখানে নিচের স্তরের ব্যক্তিবর্গরা এত জিজ্ঞেস করে না যে আচ্ছা বলো তো তুমি আমার একটা বুদ্ধি দাও কি হইতে পারে, এটা জিজ্ঞেস করে না। বোঝা গেছে এটা কি মডেল? রেশনাল অ্যাপ্রোচ। আর এটার আরেক নাম কি? প্রেসক্রিপটিভ অ্যাপ্রোচ। কি বলা হয়? প্রেসক্রিপটিভ। প্রেসক্রিপটিভ অ্যাপ্রোচ। আর এটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক বা আমলাতান্ত্রিক অ্যাপ্রোচ। বোঝা গেছে জি ভাইয়া। রেশনাল গোল মডেলটা? এবার আসেন রেশনাল পড়াইতে গিয়ে ইমার্জেন্স মডেলটাকেও পড়াই দিই। ইমার্জেন্ট এই শব্দটা মূলত একটা শব্দের সাথে মিল আছে, এটাকে বলে কি ইমার্জেন্সি, তাই না? তো কেন মিল আছে বলতেছি। ইমার্জেন্ট মডেলে ধরেন উপরের থেকেও নিচের দিকের মানুষজনরা একটু ফোকাস করে। সেখানে ধরে নেওয়া হয়
যারা নিচের দিকে আছে তারা কাস্টমারের সাথে বেশি রিলেশনশিপে থাকে, তাই না? একটা প্রতিষ্ঠানে ধরেন কথার কথা যে ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর, সে কি ইউনিলিভারের যে প্রোডাক্ট কিনে তার সাথে সম্পর্ক থাকে? না। না। তাহলে সম্পর্ক কার থাকে? যে ধরেন ডিলার কিংবা ডিস্ট্রিবিউটর চ্যানেলে আছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। তো তার মানে ইমার্জেন্ট অ্যাপ্রোচ হচ্ছে এখানে তাদের থেকেও বুদ্ধি বা আইডিয়া নেওয়া হয়, তাদের থেকে যারা কিনা নিম্ন স্তরে আছে তাদেরকে মাঝে মাঝে কিছু ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হয় যে আপনার যেটা বেটার মনে করেন এটা আপনি করিয়েন। মানে বিষয়টা হচ্ছে তাকে একটা নির্দিষ্ট অথরিটি এবং রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়। তো যেহেতু তাকে একটা অথরিটি রেসপন্সিবিলিটি দিয়ে আলাদা করে দেওয়া হয়, মানে এগুলা করার জন্য তাকে বারবার করে উপরে জিজ্ঞেস করতে হবে না। তো তার মানে এটা কি ডিসেন্ট্রালাইজ না? জি ভাইয়া। ডিসেন্ট্রালাইজ। এবং ওইখানে যেহেতু বারবার করে উপরের জন্য জিজ্ঞেস করতে হচ্ছে না, তার মানে এখানে কি আমলাতান্ত্রিক নাকি আমলাতান্ত্রিক না? আমরা জানি না। আমলাতান্ত্রিক না। তার মানে রেশনাল মডেল হচ্ছে আমলাতান্ত্রিক মডেল, ইমার্জেন্ট মডেল হচ্ছে যেটাতে আমলাতান্ত্রিকতা নাই সেটা। রেশনাল মডেলে উপর থেকে যা ডিসাইড করা হয় তাই করতে হয়, আর ইমার্জেন্ট অ্যাপ্রোচে হচ্ছে নিচের থেকে তারা সিচুয়েশনের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে আমরা কি রেশনাল আর ইমার্জেন্ট দুইটা বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। শেষ। এবার দাগাই ফেলেন, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা, মাসুদ হোসেন যিনি আছেন ভাইয়া, আপনি কি ওই যে একদিন যে কথা হয়েছে উনি না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আপনি কি এনরোল করছেন? হ্যাঁ, এনরোল বলতে যে কিছুক্ষণ আগে আপনাকে করছিলাম হোয়াটসঅ্যাপে। ও আপনি করছেন না? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে নক করছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, বাকি ইনফরমেশন গুলো একটু দিয়ে দেন কেমন ভাইয়া? আচ্ছা আচ্ছা। এই যে আমি একটা মেসেজ দিচ্ছি, এটা রিপ্লাই করুন, মানে রিপ্লাই দেন। ওকে, দেখেন এবার কি হইলো, তাহলে এটা আমরা ক্লিয়ার, নিচেরটাতে যাচ্ছি। ইন্টারনাল প্রসেস মডেল অফ ম্যানেজমেন্ট। এবার একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল প্রসেস মডেল, তো এখানে রেশনালিটি, ইউজ দ্য মোস্ট ইফিশিয়েন্ট মিন টু মিট দ্য বিজনেস অবজেক্টিভ। হায়ারার্কিক্যাল লাইন অফ অথরিটি, মানে এখানে একজনের পর একজন একজনের পর একজন থাকে। ডিটেল রুলস এন্ড প্রসিজার, তো এখানে হচ্ছে যে আগে থেকেই সবকিছু ডিটেলস থাকে যে কে কি করবে কিভাবে করবে এগুলা। ডিভিশন অফ লেবার, কে কোন ডিভিশনে কোন লেবাররা কাজ করবে এটা আগে থেকে অ্যালোকেট করা থাকে। হ্যালো। হ্যাঁ, এখানে পার্সোনাল প্রেফারেন্সের উপরে না, এখানে বিষয়টা হয় কিসের উপরে? অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপরে স্টাফ পারফরমেন্সের অ্যাপ্রাইজাল করা হয়। অ্যাপ্রাইজাল মানে কি? মূল্যায়ন করা। অর্থাৎ আপনি যেভাবে করে প্রতিষ্ঠানটাকে আপনি ঠিক করবেন, মানে আপনি যদি আপনার কাজ ঠিকভাবে করেন তাহলে আপনাকে অ্যাপ্রাইজাল দেওয়া হবে, মানে আপনার ধরেন পোস্টের ডেজিগনেশন বাড়ানো হবে। আর আপনি যদি সেটা না করেন তাহলে বাড়ানো হবে না। তো এই কথা বলছে আর কি, যে পার্সোনাল প্রেফারেন্সের উপরে বাড়ায় না। এরপর হচ্ছে সেন্ট্রালাইজেশন, এটা সাধারণত সেন্ট্রালাইজ থাকে। ঠিক আছে? তো এই যে এগুলা যে পড়লাম, এগুলা তাহলে কোথায় ইউজ হয়, কোন মডেলে? রেশনাল রেশনাল মডেলে। রেশনাল। হুম। ভাইয়া ইমপার্সোনালিটা আরেকটু বলেছেন ভাইয়া। ইমপার্সোনালিটি মানে হচ্ছে যে আপনার যখন ওই পার্সোনাল প্রেফারেন্সের উপরে ভিত্তি না করে আপনার কাজের উপর ভিত্তি করে স্টাফ পারফরমেন্সের অ্যাপ্রাইজাল করে। অ্যাপ্রাইজাল মানে মূল্যায়ন করা। ধরেন আপনি একজনের আত্মীয়, এটার উপরে ধরেন এখানে কথার কথা তন্ময় আহমেদও আমার এখানে আসছে, আর ইমন তামির ইমন আমার এখানে আসছে। কেমন? দুইজনই আমার এখানে গত ব্যাচেও দুইজনই ছিল, ছিল না? তামির ইমন কোন ব্যাচে আসছেন? স্যার আমি গত বছর ছিলাম, এর আগের বেঁচে ছিলাম ভাইয়া। এর আগের ব্যাচও ছিলেন, মানে আপনি হয়েছেন 6 নাম্বার ব্যাচ থেকে নাকি? জি জি ভাইয়া। আচ্ছা। আর তন্ময় আহমেদ কোন ব্যাচ থেকে আছেন? আমিও 6 নম্বর ব্যাচ থেকে ভাইয়া। আপনিও 6 নাম্বার? ও আচ্ছা, দুজন 6 নাম্বার। আচ্ছা ঠিক আছে। তো এখন আলটিমেটলি ধরেন যদি এমন হইতো যে একজন এক নামে, কিন্তু এখন বেশি কারে ডাকতেছি বলেন? ক্লাসের মধ্যে কারে বেশি ডাকি? কারে? কথা বলেন না।
কি হলো? ইমন বাইরে। এই দেখছো তোর নামে তো অনেক চালাক আছে। হ্যাঁ। এই যে দেখে, আমি বেশি রাখছি আরে তন্ময় আহমেদ রে, এটা হচ্ছে ইমপার্সোনালিটি, এবার বুঝছেন নি? এখন তাহলে কি করতে হবে, আপনার পারফরমেন্স বাড়াইতে হবে, ঠিক আছে হ্যাঁ নি? ভাইয়া, হ্যাঁ জি ভাই। ধরেন আরিফ ভাই কিন্তু আমার এখানে 4 নাম্বার ব্যাচ থেকে আছে নাকি আরিফ ভাই? জি ভাইয়া। জি, এর আগে থেকে না 4 নাম্বার থেকে? 4 নম্বর থেকে। 4 নাম্বার থেকে, কিন্তু আমি আরিফ ভাইরে কম ডাকতেছি, তার মানে আরিফ ভাইরা আরো বাড়াইতে হইব নাকি? এখন আমি যদি পার্সোনাল প্রেফারেন্সের উপরে ডাকাডাকি করতাম তাহলে তো সবার আগে ডাকতাম কারে? সবার আগে ডাকতাম তো মাহফুজ রে। মাহফুজ আসেনি? নাই? কে বাহ, মাহফুজ? নাই, নাই। নাই, আচ্ছা, না আছে। আচ্ছা দেখেন, তো আমি কিন্তু তারা ডাকি না, দেখছি আমি না। তো তা তার মানে কি এখানে এটা হচ্ছে ইমপার্সোনালিটি, বুঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ, ক্লিয়ার এখন ভাইয়া। তাহলে সবাই সবার দ্বারা একটু বাড়াই দেন নাকি? তাইলে স্টাফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল হবে ওইভাবে করে, অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপর। ওই যে যে আপনার এখানে ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে রেগুলার ঠিক মতো পড়ালেখা করে আসতে হবে, যাতে করে আপনি সহজে বুঝেন, তাইলে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক করতে পারবেন। নাহলে মাঝামাঝি দিয়ে দেখবেন কিছু পাইতেছেন না, সব মাথার উপর দিয়ে যেতেছে। এবার আসেন বিজনেস ফাংশন। তো কি ফাংশনস ইন এনি বিজনেস আর মার্কেটিং, প্রোডাকশন, প্রকিউরমেন্ট, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স, ইনফরমেশন টেকনোলজি। এখানে সব আমরা বুঝি, শুধু প্রকিউরমেন্টটা একটু বলতেছি শুনেন। প্রকিউরমেন্ট হচ্ছে আপনি কোনো একটা কিছু কিনবেন, এটা চিন্তা ভাবনা করা থেকে কিনা পর্যন্ত পুরা সবকিছুকে প্রকিউরমেন্টের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? জি ভাইয়া। আমি চিন্তা ভাবনা করা থেকে একদম কিনে আনা পর্যন্ত, মানে কিনা পর্যন্ত যা কিছু হবে পুরাটা সমষ্টি হচ্ছে প্রকিউরমেন্ট, শেষ। আর বাকিগুলো তো বুঝেই যায়, এখানে আর বুঝানোর কিছু আছে? বলতে হবে কোনোটা? না ভাই। ওকে, ভাই একটা কোশ্চেন করা যাবে? বলেন বলেন ভাইয়া, জি। এখানে ওই যে দ্য রাশনাল গোল মডেলে এখানে বলা হয়েছে যে হায়ারার্কিক্যাল, মানে এখানে যারা উপর পর্যায়ে থাকবে তারা হলো গিয়ে ডিল করবে ডিসিশন অথবা মেকার, হ্যাঁ। ডিসিশন মেকার হবে। আবার হ্যাঁ, এখানে বলছে যে ইন্টারনাল প্রসেস মডেলের মধ্যে হায়ারার্কিক্যাল লাইনস অফ অথরিটি। তো আসলে এটার মধ্যে ডিফারেন্সটা কতটুকু? কোনটার মধ্যে আমার আবার একটু বলেন। ওই রেশনালিটি। আপনি কি এতক্ষণ ছিলেন না মাত্র ঢুকছেন? একটু আগে যদি এটা বলতেন। আমি 10-15 মিনিট আগে ঢুকছি অথবা মানে আমি যখন এটা পড়াইছিলাম তখন আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু আমার এই যে কানেকশনে একটু প্রবলেম ছিল। আচ্ছা বলেন, হ্যাঁ তাহলে কি সমস্যা আছে বলেন, আবার বলেন, হ্যাঁ। এখানে কি দুটো কি সেম এক্সপ্রেস করে কিনা? কোন দুইটা আবার বলেন, আমি দেখিনি, সেভেন আবার পয়েন্ট বলেন। থ্রি 7.3 হ্যাঁ আসছি, আসার পরে 7.3 এখানে হায়ারার্কিক্যাল লাইনস অফ অথরিটি। এর হ্যাঁ, মানে হলো কি, এটাও তো এই ইন্টারনাল প্রসেস মডেল অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা আচ্ছা আর আচ্ছা, ওকে ওকে বলেছি, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। শুনেন, আমি জিনিসটা সেন্ট্রালাইজড হইলেও কাজটাকে আমি করব, মানে ডিসিশন মেকিং পলিসি সেন্ট্রালাইজড, বাট কাজ কে করবে? কাজ করবে লোয়ার লেভেল। লোয়ার লেভেল। তো তার মানে কি কাজ করবে সেটা ডিসাইড করবে হায়ার লেভেল, আর কাজ করবে তো লোয়ার লেভেল। তার মানে লোয়ার লেভেলে কাজ করার আগে তার হায়ার লেভেলের পারমিশন নিবে, তার হায়ার লেভেলে তার হায়ার লেভেলের পারমিশন নিবে। তাইলে এই যে একটার উপর একটার পর একটা পারমিশন নেওয়া লাগতেছে, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল লাইনস অফ অথরিটি, বুঝছেন? জি জি। এটা হচ্ছে বিষয়। আর আমি এটার অপোজিট একটা মডেলের নাম বলছি, সেটাকে কি বলছি আমি? ইমার্জেন্ট। ইমার্জেন্ট। তো এখানে কি বলছে, এখানে বলা হয়েছে যে তারে কিছু মানে পুরাপুরি অনেক কিছু দেয়া হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে আপনার মাঝে মাঝে যা বলা ভালো মনে হয় আপনি করেন, কারণ মার্কেটের অবস্থা আপনি দেখতেছেন, আমি দেখতেছি না। ওইটা হচ্ছে ইমার্জেন্ট, হ্যাঁ। আর রেশনালের মধ্যে হচ্ছে যে যেখানে আমি যেটা বলে দিছি সেটাই করবেন, আপনার মার্কেটেরটা আপনাকে দেখতে হবে না, আমি দেখে নিব। বোঝা গেছে? জি, এটা হচ্ছে রেশনাল। তো এখানে হায়ারার্কিক্যাল লাইনস অফ অথরিটি মানে হচ্ছে সে কোনো কাজ করতে হলে আগের জনের অথরিটি লাগবে, সে করতে হলে তার আগের জনের লাগবে, সে করতে হলে তার আগের জনের লাগবে, তাইলে এটা কি ব্যুরোক্রেটিক না? জি বুঝতে পারছেন? এটাই ক্লিয়ার ভাইয়া? জি জি। থ্যাংক ইউ। ওকে, ভাইয়া কি আমাদের সাথে আছেন না? গেস্ট হলেও সমস্যা নাই, আমি থাকেন। হ্যাঁ হ্যাঁ, না, আমি তো এনলিস্টেড।
এনলিস্টেড বলতে মানে আমাদের এখানে এনরোল করা। জি জি, এনরোল করা অলরেডি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। লক করতেছি তাহলে। না না, নক করতে হবে না, নক করতে হবে না, ঠিক আছে। না আসলে আমি এখনো গ্রুপ টুপ খুলি নাই, তো সময় পাই না, ঈদের মধ্যে সব খোলাখুলি করবো, তো তখন বুঝতে পারবো আর কি। এখন তো ধরেন বাইরে দিচ্ছি, অনেকে আসতেছে যাচ্ছে, এই কারণে জিজ্ঞেস করছি। আচ্ছা দেখেন, আচ্ছা আর রেগুলার কথাবার্তা বললে মনে থাকে, এখন আপনি মনে হয় আজকে প্রথম কথা বলছেন এই কারণে। জি জি, আমি আচ্ছা দেখেন, এবার হচ্ছে যে বিজনেস ফাংশন, এবং আজকে অনেকেই নাই। তো সামিউল আছেন? নাই, কথা বলেন। আচ্ছা, এবার আসেন, মার্কেটিং বললাম, অপারেশন, প্রোডাকশন বললাম, প্রকিউরমেন্ট, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স, সবই বললাম, ঠিক আছে। মেসেজ চেক করেন একটু হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এবার আসেন মার্কেটিং। এখন আমরা উপরে যেটা বলছি সেটাকে আমরা আরো বৃহৎ আকারে পড়বো। এখানে উপরে সেকশন ওভারভিউ পুরো, এখানে কোনো দাগাদাগির কোনো কিছু নাই, আপনারা দেখবেন। আর নিচে আমি এগুলো অলরেডি বলবো, সো উপরের দিকে বলে আবার সময় নষ্ট করতে চাইতেছি না। হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হচ্ছে দ্য সেট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস ডিরেক্টেড এট ফ্যাসিলিটেড অ্যান্ড কমিউনিকেটিং, সরি, কনজিউমেটিং এক্সচেঞ্জেস। ইট দেয়ারফর কভার দ্য হোল রেঞ্জ অফ বিজনেস অ্যাক্টিভিটিস। অর্থাৎ এক কথায় মার্কেটিং হচ্ছে সেটা যেটার মাধ্যমে আমি এমন কিছু অ্যাক্টিভিটি করব যার মাধ্যমে আমি অন্যান্যদের কাছে পৌঁছাইতে পারবো। The management process which identified and anticipate suppliers customer requirement efficiently and profitably। এবং মার্কেটিং হচ্ছে এই কারণে রান করা হয় যাতে করে আমি সাপ্লায়ারদের রিকোয়ারমেন্টটাকে ফিল করতে পারি, সেটা ইফিসিয়েন্টলি এবং প্রফিটেবলি। মানে হচ্ছে কি, আমার মানে আমার দিক থেকে সবাই যেন আমার কথা বলে এবং আমার পকেটেও কিছু টাকা পয়সা থাকে, ঠিক আছে। তবে একটা সত্যি কথা, আমি যেটা খেয়াল করছি, তা না থাকে, এটা পরে বলবো। ওকে, এটা দাগাইছেন? জি ভাইয়া। হুম, এবার চলে আসেন এখানে, কনজিউমার এন্ড ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। এখানে পরীক্ষার সময় আইডেন্টিফিকেশন অফ গুডস যেটা আসে, কোনটা কোন গুডস এর মধ্যে পড়ছে, কেমন। তো বলছে মার্কেটস ক্যান বি অ্যানালাইজড ইন টার্মস অফ প্রোডাক্ট অর দ্য ইন্ড ইউজার অর বোথ। তাহলে মার্কেটকে দুইটা ভিত্তিতে অ্যানালাইজ করা হয়, মানে মূলত দুই, একটা হচ্ছে প্রোডাক্ট অথবা ইন্ড ইউজার, অথবা দোনোটার উপর ভিত্তি করে। তার মানে প্রোডাক্টের উপর কেন, ধরেন অনেক সময় হয় কি যে আমি সবসময় প্রোডাক্টের কথা চিন্তা করব, ইন্ড ইউজার খাইতে পারছে কি পারে না এটা আমার দেখার বিষয় না। আমার প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। তো আমার প্রোডাক্ট প্রিমিয়াম, তো এটা কোন ধরনের মার্কেটিং হয়, যেমন ধরেন আইফোন যেটা করে, আইফোন করে কিসের উপর ভিত্তি করে, প্রোডাক্টের উপরে মার্কেটিং করে, কিসের উপর ভিত্তি করে, প্রোডাক্টের উপর। প্রোডাক্টের উপরে। আর ইন্ড ইউজারের উপর ভিত্তি করে কারা মার্কেটিং করে, যেমন ধরেন ছোটখাটো কিছু মোবাইল কোম্পানি আছে, তারা যখন ঠুস করে মার্কেটে আসে তখন তারা কিন্তু সহজে জায়গা করতে পারে না, তো বা ছোটখাটো কোম্পানি, তো এই কারণে তারা চিন্তা করে যে ধরেন, আপনি ধরেন একটা কথা, ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, কত টাকা আছে, 50,000। 50,000 টাকা। একদম নর্মালি আপনাদের সবার উদ্দেশ্যে প্রশ্নটা করা, আপনার কাছে 50,000 টাকা দিয়ে আপনি মোবাইল কিনবেন। এখন এটা দিয়ে আপনি আইটেলের কিংবা সিম্ফোনিয়ার একদম সবচাইতে দামি ফ্ল্যাগশিপ ফোনটা পাইবেন, আর অন্য কোনো ভালো কোম্পানির কিনতে গেলে মিড বাজেটের পাইবেন, ধরেন কথার কথা। এখন আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনি কোন কোম্পানির ফোন কিনবেন 50,000 টাকা দিয়ে, উত্তর কি হবে বলেন? ভালো কোম্পানির মিড রেঞ্জ। এক্স্যাক্টলি, মানে আপনি চিন্তা করবেন আমি হয় স্যামসাং কিনবো, না হয় আইফোন কিনবো, না হয় শাওমির কিনবো, না হয় হুয়াওয়ের কিনবো, তাই না? জি ভাইয়া। দেখি ওই যে আইটেল, ইনফিনিক্স, তারপর হইলো কি ওয়ালটন, সিম্ফনি, তারপরে আরো আছে তো কি কি জানি, এগুলা কিনা চিন্তা ভাবনা করবেন না। না। আপনি যদি 1 লাখের ঘরে যান তাহলে তো ভুলে এগুলা চিন্তা করতেন না, করবেন না। না। তাহলে যেই ফোনগুলো আপনার টাকা বেশি হওয়ার পর আপনি ওই ফোনের বা মাঝামাঝি হইলে আপনি ওই ফোনের সর্বোচ্চটা পাচ্ছেন, কিন্তু তাও আপনি এটা কিনতেছেন না, না কিনে আপনি একটা রেপুটেড কোম্পানির ফোন কিনতেছেন। তো যে কোম্পানির ফোন আপনি তখন কিনতেছেন, ওরা মূলত তাদের প্রোডাক্ট অনুসারে মার্কেটিং করে, তারা ইউজারের ইন্ড ইউজারের চিন্তা করে মার্কেটিং করে না। যার দরকার হবে সে পকেটের টাকা বানাইয়া তারপর আমারে কিনবো, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। আর যারা ইন্ড ইউজার মার্কেটিং স্ট্র্যাটেজি করে, তাদের প্রোডাক্টটা তুলনামূলক স্ট্রং কম থাকে, ঠিক আছে। তারা চিন্তা করে যে আমার প্রোডাক্টটা স্ট্রং কম, এখন আমি যদি মানে চিন্তা করি যে আমি এখন একটা ভালো দামে দিতে যাব, তাইলে আমার প্রোডাক্ট আর কেউ ধরবই না, তখন এক্ষেত্রে আমার কি করতে হবে,
মানে তাদেরকে কি করতে হবে, ইন্ড ইউজারের উপর ফোকাস করতে হবে, যাতে করে তাদের পকেটে কম টাকা থাকলে তারা ওইখান থেকে ওই মোবাইলটা কিনে। বোঝা গেছে? তবে কেউ কেউ আছে যারা দুইটার উপর ভিত্তি করেই মার্কেটিং করে। যেমন কারা? যেমন ধরে আমি যদি বলি স্যামসাং কোম্পানি, স্যামসাং কি করে, তারা একদম লাখ টাকার বাজেট থেকে 10,000 টাকা পর্যন্ত করে না ফোন? জি ভাইয়া। আইফোন কি করে? না, আইফোন করে না, আইফোন করে না। আইফোন করে না। তাহলে আমি যদি লাকি। 3টা কোম্পানির কথা বলি কম্পারেটিভলি, ধরেন আইফোন, তারা প্রোডাক্টের উপর ভিত্তি করে মার্কেটিং করে, ঠিক আছে? তারপর হচ্ছে যারা হচ্ছে ওই যে আইটেল, তারপর হইলো কি আপনার ওই যে ম্যাক্সিমাস, সিম্ফনি, ওয়ালটন, ইনফিনিক্স, এরা কি করে, ইন্ড ইউজারের উপর ভিত্তি করে মার্কেটিং করে। আর স্যামসাং হচ্ছে বোথের উপর ভিত্তি করে মার্কেটিং করে। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে দ্য মোস্ট কমন ডিস্টিংশন ইজ বিটুইন কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। এখন আমাকে দেখতে হবে যে আমার মূলত সবচেয়ে বেশি পার্থক্য জিনিসটা দেখা, এটা হচ্ছে কি, একটা হচ্ছে কনজিউমার মার্কেট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। এখন আমরা এখানে ডিটেলসে আসবো, আসেন। কনজিউমার মার্কেট আর মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস বট বাই ইন্ডিভিজুয়াল ফর দেয়ার ওন অর ফ্যামিলি ইউজ। তার মানে আমি কি আমার প্রোডাক্টটা যারা একদম ডিরেক্ট ব্যবহার করবো তাদের জন্য বানামু, নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য বানামু, এটা হয়েছে এবার আমার চিন্তার বিষয়। এখন সব প্রোডাক্ট কি আর কনজিউমাররা কিনতে পারে? না। ধরেন একটা ফ্যাক্টরি যেটা দিয়ে কিনা আপনার কি ধরেন আমরা যে টি শার্ট গুলা পরি না, টি শার্টের উপরে ডিটিএফ প্রিন্ট থাকে না, আপনার টি শার্টের গায়েও আছে, মানে রাবারের একটা প্রিন্ট থাকে না, জি ভাইয়া। মানে যেগুলাকে ডিটিএফ প্রিন্ট বলে। ধরেন আমি যেটা গায়ে দিয়ে আছি এখন এটার গায়েও আছে। সো এই যে ডিটিএফ প্রিন্টের যে মেশিনটা, এটা কি যে টি শার্ট কিনবো হেতে এটা কিনবো না, তো এটা কিনবে কে? যারা টি শার্ট বিক্রি করে তারা, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, তো তার মানে এখানে দেখা যাচ্ছে কি যে আমার প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে এটাও আমাকে লক্ষ্য রাখতে হবে, আমি কি এটা কনজিউমারের উপর ভিত্তি করে বানাইতেছি যারা কিনা পার্সোনাল ইউজ করবে, নাকি যারা ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, লাইক তাদেরও কাজ হয়েছে তারা এটা দিয়ে প্রোডাক্ট বানায় আরেকজনের কাছে বেচবো, তাদের উপর, এটা আমার দেখার বিষয়। এবার কনজিউমার মার্কেটের গুডস কে কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোনগুলা? যেটা কিনা দ্রুত কেনা বেচা হয়, মার্কেটে জিনিসের দাম বাড়ুক বা কমুক এগুলা বেচা কেনা চলতেই থাকবে। ফাস্ট মুভিং মানে এগুলো টানবে মার্কেটে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি চাল ডাল, তারপরে মানে আমরা রেগুলার যেগুলো খাইটাই, সবকিছু হচ্ছে কি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ঠিক আছে? এটা যদি অনেক বেশিও দাম হয়ে যায় তাও কি বিক্রি বন্ধ হয়ে যাবো? না। না, তাও চলবো। যদি দাম অনেক কমে যায় তাও চলবো। কিন্তু কিছু গুডস আছে যেগুলা কিনা কি দামের উপরে একটু কাহিনী হইতে পারে। এবার এখানে হচ্ছে কি কনজিউমার ডিউরেবল, সেগুলা কি দে হ্যাভ লো ভলিউম বাট হাই ইউনিট ভ্যালু, মানে এগুলা সাধারণত ভ্যালুর দিক থেকে দামি হয় কিন্তু ভলিউমের দিক থেকে কম হয়, মানে কি, মানে কম কিনে। তো এগুলা কি, যেমন হোয়াইট গুডস, ব্রাউন গুডস, সফট গুডস। এবার আসেন হোয়াইট গুডস। হোয়াইট গুডস বলতে কোনগুলাকে বোঝানো হয়েছে? এগুলা আপনারা গুগলের ডেফিনেশন দেখতে যায়েন না, গুগলের ডেফিনেশনে কিছু কিছু জায়গায় ভুল আছে, একদম নর্মাল কথা। এটা নিয়ে মানে প্রথম 2 থেকে 3 ব্যাচ এগুলা নিয়ে আমার অনেক আলোচনা হয়েছে। এবার আসেন আমার কথা শুনেন, এটা হচ্ছে কি হোয়াইট গুডস, ব্রাউন গুডস। হ্যাঁ, এখন হোয়াইট গুডস আর ব্রাউন গুডস, এখানে বিষয়টা হচ্ছে কি, ধরেন হোয়াইট গুডস কোনগুলা, যেটা কিনা আপনি মোটামুটি ব্যবহার করেন, যেটাকে বিলাসিতার পর্যায়ে পড়ে না। এখানে কিন্তু দামের ভিত্তিতে না, এখানে কিসের ভিত্তিতে না, দাম। দামের ভিত্তিতে না, ঠিক আছে? এখানে হচ্ছে বিলাসিতার ভিত্তিতে। তো ধরেন আপনি ফ্রিজ কিনেন বা এগুলা কিনেন, এগুলাকে আপনি রেগুলার ব্যবহারের জন্য না। বইগুলা কিন্তু এই যে ফ্রিজার, মোবাইল ফোন, কার, এগুলা বহুত আগের উদাহরণ দেওয়া হয়েছে, এখনো বইয়ের মধ্যে উদাহরণ এগুলাই রাখি দিছে। কিন্তু কোন একটা সময় ছিল যেটা মোবাইল ফোন ছিল বিলাসিতা, তখন ফ্রিজ এত বিলাসিতা ছিল না। যদি এখন মোবাইল ফোন বিলাসিতার পর্যায়ে আর নাই। বোঝা গেছে? ধরেন আপনি যখন, আমি আমার কথা যদি বলি, আমি যখন ক্লাস 4 বা 5 পড়ি তখন পুরো এলাকায় ফ্রিজ যদি থাকতো 5টা, মোবাইল ফোন থাকতো 1টা বা 2টা। তা তার মানে কি মোবাইল ফোন বিলাসিতা ছিল না তখন? জি ভাইয়া। হ্যাঁ, তারপর কার তো বুঝাই যেতেছে, কার তো বিলাসিতা, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনি যখন গুগলে সার্চ দিবেন দেখবেন এক জায়গায় লিখবো যে ইলেকট্রনিক জিনিস। তো ইলেকট্রনিক কার তো এদিন দিয়ে না বাইর হইছে, ঠিক আছে? আর মোবাইল, মানে এখানে এই কারণে বলছি যে তারপর এখানে তাহলে মোবাইল ফোনও ইলেকট্রনিক জিনিস, সাইরোডাই তো ইলেকট্রনিক জিনিসে পড়ছে, তাহলে হোয়াইট আর ব্রাউন কেমনে ভাগ করলেন? তো
তো বিষয়টা হচ্ছে হোয়াইট গুডস হচ্ছে সেটা যেটা কিনা বিলাসিতা না, নিত্য ব্যবহারযোগ্য। আর ব্রাউন গুডস হচ্ছে যেটা কিনা বিলাসিতা, এটা দামের ভিত্তিতে না। এবার আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা ব্রাশ কিনছেন, হ্যাঁ একটা ব্রাশ কিনছেন, কিন্তু এই ব্রাশের দাম হয়েছে 50,000 টাকা, যেটা শুধু দাঁতের মধ্যে ধরে রাখলে অটো মাজা হয়ে যায়। তাহলে এটা কোন গুডস এর পর্যায়ে পড়বো বলেন তো? ব্রাউন গুড। ব্রাউন গুডস, ব্রাউন ব্রাউন গুডস। গুডস, তাই না? তাই না? জি এবার ভাইয়া। ধরেন আপনি একটা ফ্রিজ কিনছেন, কিন্তু এখন একটা ফ্রিজের দাম নর্মালি হয়েছে 40-50 হাজার টাকা। আপনি একটা ফ্রিজের জন্য 40-50 হাজার টাকা দিবেন, দিবেন না? জি দিব। জি ভাইয়া। হ্যাঁ। কিন্তু আপনি ধরেন একটা মোবাইল ফোন যদি 1 লাখ টাকা কি একটা মোবাইল ফোনের জন্য দিবেন? না। না। তাহলে যদি আপনি একটা ফোনের জন্য 1 লাখ টাকা দেন, আর কাপ তো এমনিই দামি জিনিস, এটা তো বলার কিছু নাই। তো তার মানে যেটা কিনা আমার নিড না, যেটা কিনা আমার ইউজ করাটা বিলাসিতা, ওইটা হচ্ছে ব্রাউন গুডসে যাচ্ছে। আর যেটা কিনা আমার রেগুলার ইউজ করা হচ্ছে, এগুলো হচ্ছে হোয়াইট গুডসে যাচ্ছে। আর সফট গুড হচ্ছে কোনটা? সফট গুড হচ্ছে কনজিউমার ডিউরেবল, যেগুলো কিনা আমরা রেগুলার ইউজ করি। যেমন ধরেন জামা, তারপরে বেড লিনেন, মানে অর্থাৎ বিছনা চাদর টাদর এগুলা। তো আপনি সফট গুড কেন এটা বলা হয়েছে? এটা কি ফাস্ট মুভিং? আপনি কি প্রতিদিন জামা কিনেন? প্রতি না। মাসে একটা করি? না না। না। তার মানে এই যে আমরা যে তিনটার কথা বলছি, হোয়াইট গুড, ব্রাউন গুড, সফট গুডস, এগুলো আমরা কখন কিনি? যখন দরকার পড়ে। যখন দরকার পড়ে তখন, কিংবা বছরে একবার বা দুইবার, নাকি? জি। জামাও তো আমরা বছরে একবার বা দুইবারে কিনি, কি বলেন, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। এখন আমরা তো আর অনন্ত জলিলের বউ না যে আমরা একটা জামা একবার গায়ে দিয়ে ফালাই দিই, নাকি? জি ভাইয়া। এটা দেখেন। এরপরে কি হলো? সার্ভিস। হ্যাঁ ক্লাসে রে কল দিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো তারপরে কোথায় ছিলাম? সার্ভিস। এ সার্ভিস তো এটা বুঝানো কিছু আসেনি, আছে? না। আরে নাও বলে না। ভাইয়া হলিডে এটা সার্ভিসের মধ্যে কিভাবে বললো? আচ্ছা, এখানে বলছে যে হলিডে বলতে বোঝানো হয়েছে যে হলিডেতে সার্ভিস প্রোভাইডার যারা, তারা। ও বুঝছেন? আচ্ছা 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 বুঝছি। কি ভাইয়া? ওকে। এবার হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল মার্কেট আর শোন বিল। এবার ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, এতক্ষণ আমরা যেগুলো পড়ছি এগুলো কি আছিল? কনজিউমার মার্কেট, তাই না? কনজিউমার, কনজিউমার কনজিউমার। মার্কেট জি। ছিল না? জি ভাইয়া। হ্যাঁ। তো এখন আমরা যেগুলো বলি এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। তো এখানে বলছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেটের র ম্যাটেরিয়াল কি কি, ইন্ডাস্ট্রিয়াল মার্কেটের প্রসেস ম্যাটেরিয়াল কি কি, ক্যাপিটাল গুডস কি কি, তারপর সাপ্লাইজ কি কি হইতে পারে, সার্ভিসেস কি কি হইতে পারে। বোঝা গেছে? জি। তো ইন্ডাস্ট্রিয়াল মার্কেটকে অফেন ডেসক্রাইবস অ্যাজ কি? বি2বি মার্কেট। কি? B2B। চলে গেল কেন? হুম। এই যে বি2বি মার্কেট, কেন বি2বি মার্কেট? এটা কি সে ব্যবহার করবে? না না। সে কি না কেন নিতেছে? সে আরেকজনের কাছে বিক্রি করবে, তাই তাই না? জি জি। ওকে। এবার আসেন মার্কেটিং মিক্স। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এতক্ষণ ধরে যা পড়াইছি এগুলো ইম্পর্টেন্টই ছিল। মানে আমি আসলে আমি বলি, এখানে ইম্পর্টেন্ট ছিল আজকের ক্লাসে সবার আগে এই অংশটা। কেমন? আমি একদম যদি বলে দিই যে এটা এই অংশটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এরপরে সোজা আসছি এখানে বেশি ইম্পর্টেন্ট, এই যে এখানে এই অংশটাতে ইম্পর্টেন্ট, আর হচ্ছে এই বক্সটাতে ইম্পর্টেন্ট, তবে এটা লেস ইম্পর্টেন্ট, এটাতে আমি 1 স্টার দিব, আর এটাতে আমি 3 স্টার দিব, আর এটাতেও আমি 3 স্টার দিব। ঠিক আছে? এবার আসেন মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স বলতে মূলত 7টা পিকে বোঝায়। কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স। এখন প্রথম যে 4টার কথা বলা হয়েছে এগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে? প্রোডাক্টের ক্ষেত্রে। এগুলো কিসের ক্ষেত্রে? প্রোডাক্টের ক্ষেত্রে। আর পরে যে 3টার কথা বলা হয়েছে এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে অ্যাড হয়। তার মানে আমি যদি বলি সার্ভিসের ক্ষেত্রে কয়টা? 7টা। আর প্রোডাক্টের ক্ষেত্রে কয়টা? 4টা। 4টা। ক্লিয়ার? জি ভাইয়া। তাইলে এবার আসেন, এখানে আর কোনো কিছু বোঝানোর দরকার আছে?
না ভাইয়া। আছে নাকি নেই? থাকলে বলেন যে আছে, আর না থাকলে তো নেই, শেষ। ওকে, এবার চলে আসেন, দাগাচ্ছেন তো না? জি ভাইয়া। ভাইয়া সার্ভিসের ক্ষেত্রে কি প্রমোশনের প্রয়োজন আছে না? সার্ভিসের ক্ষেত্রে হ্যাঁ, আমি কি বলছি? বলছি সার্ভিসের ক্ষেত্রে 7টা, প্রোডাক্টের ক্ষেত্রে 4টা, 4টা। এই কথা বলছি। বলছি যে সার্ভিসের ক্ষেত্রে 3টা আরো অ্যাড হয়, এই কথা বলছি। কেমন? এখানে সার্ভিসে তো 3টা অ্যাড করছে, এখানে টোটাল 7টাই কি সার্ভিসের জন্য? হ্যাঁ, তোটা এই যে এখানে দেখেন, when the business produces services, a further 3 P's are involved, making the 7 P's of service marketing. ঠিক আছে? আচ্ছা, যদি কোশ্চেন আসে যে সার্ভিসের জন্য আমার কয়টা, তখন আমরা 7টা, কয়টা দিই তাহলে 7টা, হ্যাঁ। আর 7টা, প্রোডাক্টের বেলা 4টা। শুধু 4টা বলবো। আচ্ছা, হুম, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এখানে ভিতরে হালকা পাতলা দেখিয়ে না, এত বেশি দেখার দরকার নেই। এবার আসেন মার্কেটিং সেগমেন্টেশন। আসেন, মার্কেটিং সেগমেন্টেশন, এটাকে অনেকে নিশ মার্কেট, NICHE বলে আর কি, ঠিক আছে? তো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি যে মার্কেটিং করবো, এটাকে আমি কোনো একটা টার্গেট করে মার্কেট করব না। ধরেন ফর এক্সাম্পল, আমরা যখন প্রথম, যেমন গতকালকে আমি আর আমার এক ভাই নিয়ে কথাবার্তা বলতেছিলাম এটা নিয়ে। তো কথা হইতেছে এমন যে, মানে আমি বলতেছি আর কি যে ভাই অশান্তি লাগে, মানে অশান্তি মানে কি, এটাতে শান্তিও আছে অশান্তিও আছে। অশান্তি মানে কি, ধরেন আমার যদি শরীরও খারাপ থাকে কিন্তু আপনাদের পরীক্ষা সিলেবাস শেষ হচ্ছে না, আমারে কি পড়াইতে হয় না? জি ভাইয়া। হয়। এটা তো আপনারা গত 2 ব্যাচে যারা ছিলেন দেখছেন, এগুলা এগুলা নতুন কিছু না। দিন নাই রাত নাই এগুলা চলতে থাকে ডিউটি। আবার শান্তিরও এখানে বিষয় আছে। তখন প্রশ্ন আসছিল কেন, যে আমার মানে আমরা কোন সেগমেন্টকে আমরা মূলত ক্যাপচার করি, আমি স্পেশালি আমি। এখন কথাটা কেন আসছে, আমি যখন প্রথম একাডেমি স্টার্ট করছি তখন বাংলাদেশে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, ওনারটাই সবাই চিনতো। ওনার কোর্স ফি ছিল 6,000 টাকা। কত টাকা? 6,000 টাকা। 6,000। তখন আমি মানে পার সাবজেক্ট 6,000 টাকা, পার সাবজেক্ট কত? 6,000। 6,000 টাকা। এর পরবর্তীতে আমি আসছি, এর আগে আরো অনেকে ছিল, বাট আমি আসছি বলতে এটাকে বলা হচ্ছে মার্কেট ক্যাপচারের দিক থেকে। আমরা মার্কেট শেয়ার, তারপরে মার্কেট কাকে বলে, তারপরে ইন্ডাস্ট্রি কাকে বলে, এগুলো বুঝাইছি না একটা ক্লাসে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। তো ধরেন মার্কেট শেয়ারের দিক থেকে উনি হাইয়েস্ট ছিল, হাইয়েস্ট। এখন যখন আমি আসছি সৃষ্টিকর্তা কৃপা, আমার সেকেন্ড ব্যাচে আমি হাইয়েস্ট, মানে আমার প্রথম ব্যাচে শুরু করছি, সেকেন্ড ব্যাচে আমি পুরো মার্কেট শেয়ারের দিক থেকে হাইয়েস্ট। তা আমার ফার্স্ট ব্যাচে 4,000 টাকা ইন্ট্রোডিউস করছি, আর্লি বার্ড অফার ছিল 3,000 টাকা। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ, কেমন? আমার সেকেন্ড ব্যাচে আমি সেটাকে বাড়াই ফেলছি, 5,000 টাকা কোর্স ফি করছি, 4,000 টাকারে করছি আর্লি বার্ড। এখনো এটাই আছে, এখনো এটাই আছে। এখন এখন কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর কি আছে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর কি আছে, অনেকের মার্কেট শেয়ার আছে, অনেকের আছে। কারো ধরেন 2%, কারো 5%, কারো 10%, কারো 1%, কারো মানে এরকম আর কি। তো পার্সেন্ট মানে কেমনে, ধরেন টোটাল যতজন স্টুডেন্ট এখানে পড়ে, এখানে না মানে পুরো ইন্ডাস্ট্রিতে টোটাল যতজন পড়ে, ধরলাম 1,000 স্টুডেন্ট। 1,000 স্টুডেন্ট পড়ে না, কারণ আমি তো সবগুলোর খোঁজ খবর জানি। ধরেন একটা ব্যাচে টোটাল পড়ে 500, পড়তে দেখি না আমি কোনো কোথাও। ধরেন 400 স্টুডেন্ট ধরেন একটা ব্যাচে টোটাল পড়ে, তাও পড়ে কিনা সন্দেহ আছে। হ্যাঁ। তো দেখা গেছে 400 স্টুডেন্টের যদি পড়ে কোনো একটা সেশনে, তাহলে তার মধ্যে 200 স্টুডেন্টই আমাদের কাছে পড়ে, মানে নোবেল প্রফেশনাল একাডেমিতে পড়ে। হ্যাঁ। তো তার মানে আমরা মার্কেটের 50% শেয়ার এখনো দখল করে আছি, মানে যেটাকে বলে যাদের মার্কেট শেয়ার বেশি থাকে তাদেরকে মার্কেট লিডার বলে। তো এখন ধরেন আমরা এখনো মার্কেট লিডার। প্রশ্নটা কোত্থেকে আসছে তাহলে, মানে এই যে এত কাহিনী কেন? কাহিনী হয়েছে, আমরা যখন আসছি তখন কে আসছিল? একজন, আরে আমি 2 জন, মানে এরকম। কিন্তু বর্তমানে আমাদের এটার মানে যেটাকে বলবো যে বাই দ্য গ্রেস অফ অলমাইটি অবিশ্বাস্য রকমের 1 বছর বা 1.5 বছরের জেনারেশন দেখে, মানে রেভিনিউ জেনারেশন প্লাস হচ্ছে ফেস ভ্যালু প্লাস হচ্ছে মার্কেট ক্যাপচার, এগুলো দেখে আরো অনেকে আকৃষ্ট হচ্ছে এই সেক্টরে আসার জন্য। এবং তাদের সকলের ফি এখন বর্তমানে, আপনারা কি আরো কারো কারো দেখছেন নাকি দেখেন নাই? বর্তমানে অনেকে আছে, অন্তত পক্ষে 8-10টা আছে। এদের মধ্যে ধরেন মেম্বাররা নিতেছে এরকমই আছে ধরেন 6-7টা। কিন্তু আমি যখন আসছি তখন মেম্বার ছিল মূলত একজন, যার ছিল 6,000। এখন যার 6,000 টাকা ছিল, উনি এখন ওনার কোর্স ফি করে ফেলছে কত টাকা? 2,000 টাকা। কত টাকা?
2000 টাকা। কিন্তু আমরা কিন্তু আমাদের কোর্স ফি কমাই নাই, তবে আমরা একটা জিনিস আনছি, সেটা কি, আমরা আগে কোনোদিন রিপিট কোর্স নিলে 2000 টাকা ছিল না, কোনোদিন ছিল না। এ প্রথম আমরা এটারে চালু করছি যে ঠিক আছে, কেউ যদি রিটেক নেয়, ধরেন কেউ একসাথে 5টা পড়লো, 4টা পাস করলো, একটা কোনো কারণে করে নাই, সে যদি আবার এখানে আসে, তার থেকে আমরা 2000 নিব। মানে আমাদের এখানে যদি আগে ওই সাবজেক্ট পড়ে থাকে তাহলে, কিন্তু তাও আমরা ডিরেক্ট 2000-এ যাই নাই। কিন্তু এখন আমরা ছাড়া বাকি অধিকাংশই, ধরেন মার্কেটে যদি 10 জন 10টা কোচিং থাকে, কথার কথা, তার মানে এখানে 10টা কোচিং এর মধ্যে 6টা কোচিং এর ফি বর্তমানে 2000 টাকা। তারপরে 3টা কোচিং এর ফি হইতে পারে 2500 আর 3000-এর মতো। আর আমরা আছি হাইয়েস্ট, মানে এখন বলতে গেলে আমাদের কোচিং ফি হাইয়েস্ট, এটা সত্য। তাহলে এখন আমি যদি বলি আমরা তাহলে কোন সেগমেন্টকে ফলো করতেছি, বা আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কোনটাকে করতেছি বলেন তো। উপরে আমরা 3টা পদ্ধতি পড়াইছিলাম, তাই না? 3টা জিনিসের উপর ভিত্তি করে মার্কেটিং কি কি ছিল? কি হলো, ভুলে গেছেন নাকি? ভাই আমরা প্রোডাক্ট প্রোডাক্ট, প্রোডাক্ট হ্যাঁ, এন্ড ইউজার আর হচ্ছে বোথ। বোথ। বোথ, হ্যাঁ। প্রোডাক্ট, এন্ড ইউজার, বোথ, 3টা পদ্ধতি। আর আমরা যদি বলি আমরা কোন পদ্ধতিতে ফলো করতেছি মার্কেটিং এ, উত্তর কি হবে? প্রোডাক্ট। না, Both. আমরা এখন বর্তমানে 2টা করতেছি, 2টাকে ফলো করতেছি, মানে আচ্ছা, বোথ হবে আর কি, কেমন? বোথ হবে, হ্যাঁ হ্যাঁ বোথ হবে। এখন হচ্ছে আমরা যদি শুধু প্রোডাক্টের উপরে করতাম, তাহলে কিন্তু আমরা ওই ডিসকাউন্ট দিতাম না, দিতাম না 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 ভাইয়া, ঠিক আছে, বুঝতে দিতাম পারছি। না। আমরা বলতাম যে দূর, কে নিতে পারছে না নিতে পারছে, তার টাকা জমা হইলে সে পড়বো না, সে পড়ার দরকার নাই। এটা করতাম না আমরা? জি জি আমরা ভাইয়া। কি এটা করতেছি? আমরা তো না। আইফোনের স্ট্র্যাটেজি ফলো করি না, আমরা স্যামসাং স্ট্র্যাটেজি ফলো করছি, ঠিক আছে? আমরা জি। আইটেলেও যাই নাই, আমরা আইফোনেও উঠি নাই, আমরা বোতে আছি। এবার দেখেন, এটা জাস্ট বোঝানোর জন্য বলা, যে সবকিছু বুঝাইয়া বলা। আশা করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এখন আপনার যদি সিনারিওতে আসে এভাবে করে, আপনি দিতে পারবেন না। জি ভাইয়া। এটা জি এখন ভাইয়া। আসবে না, এটা আসবে যখন প্রফেশনাল লেভেলের ক্লাসে যাবেন, বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি, হ্যাঁ, তখন গিয়ে এসব প্রশ্ন পাইবেন, তখন আপনাকে সুন্দর করে বুঝে শুনে লিখে আসতে হবে। এবার আসেন মার্কেটিং সেগমেন্ট। এখন সেগমেন্ট মানে হচ্ছে যে দ্য ডিভিশন অফ মার্কেট ইনটু হোমোজেনাস গ্রুপ অফ পোটেনশিয়াল কাস্টমার। আপনি যে সকল কাস্টমাররা আপনার আছে তাদের হোমোজেনাস গ্রুপ, মানে একই রকম টাইপের কাস্টমারদেরকে আলাদা আলাদা করে সেগমেন্ট করলে সেটাকে মার্কেট সেগমেন্ট বলে। তো হোমোজেনাস গ্রুপ কেমনে? ধরেন এটা হচ্ছে নেচারের উপর বা তার বিহেভিয়ারের উপর ভিত্তি করে। কেমনে? ধরেন কোন একজন মানুষ আছে, সে কি করবে, সে চিন্তা করবে যে আমি একটু নিজেরে শো অফ করবো, তাইলে আমি কি করবো, আমি যাম হয়েছে পেনিনসুলাতে, যাইয়া ওইখানে কি করবো, চা খামো, আমার ইচ্ছা। আবার কেউ একজন আছে যে সে চিন্তা করবো, ও মা গো, পেনিনসুলাতে যাই একটু হালকা পাতলা করলে 4500 টাকা বিল আসে, কোনো মানে হয়? এর থেকে ভালো আমি তো বুফে খেয়ে আইতে পারুম 2 বার, ঠিক কিনা? মিনিমাম তো 2 বার 4500 টাকা দিয়ে হালকা পাতলার উপর ভালো বুফে খাওয়া আসা যাবে, যাবে না? 4500 দিয়ে 2 বার ভালো বুফে খাওয়া যাবে না? হ্যাঁ ভাইয়া, যাবে। যাবে। তো তাইলে আমি কেন একবার পেনিনসুলাতে যাবো, ওইখানে আমি শুধুমাত্র হালকা পাতলা চা কফি আর একটু স্ন্যাক্স খাইলে এত টাকা বিল আসবে, তাহলে আমি যাবো ওইখানে। তাইলে এটা কিসের, নেচারের উপর ডিপেন্ড করে। আবার কেউ চিন্তা করবে কি, যে আমি ভালো বুফে তো যাবো না, আমি কি করবো, আমার রাস্তার পাশে যেটা আছে বেগুনি বেচে, ওইখানে গিয়ে আমি ওই যে নিচে নামবো দোকান থেকে নাইমা, সরি বাসার থেকে নাইমা দোকানে গিয়া আমি 50 টাকার ইফতারে কিনলে কতবার খাইতে পারবো, হিসাব আছে? নাহলে 100 টাকার ইফতারি যদি সে যদি কিনে মুড়ি নেয় ভালো করে, তাহলে সে বেশি খেতে পারবে না? হ্যাঁ জি। ভাইয়া, পারবে। তাইলে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, নেচারের উপর Nature. ডিপেন্ড করতেছে, যে সে কোন সেগমেন্টে পড়ে। এখন কিছু মানুষ আছে এরকম চিন্তা করে, তাদেরকে মিলে একটা গ্রুপ। কিছু মানুষ আছে সে পশ, তার কথা হচ্ছে আমি মোবাইল চালাইতাম পারি আর না পারি, আমার 16 প্রো ম্যাক্সই লাগবো, আছে না এরকম? সে প্রো ম্যাক্স এর কিচ্ছু পারে না, কিন্তু তাও তার এটাই লাগবো। কেন লাগবো? সে দেখানোর জন্য, শেষ। কিছু আছে ভ্যালু ফর মানি কিনবো, আর কিছু আছে চিন্তা করবো দুত্তরি, আমার শুধু ফোনে কল আইলে যাইলেই তো হয়, 5000 টাকা দিয়ে একটা মোবাইল নিয়ে আনি, তাই না? তো এদের এই বিভিন্ন চিন্তাধারার মানুষকে মিলে যখন তাদেরকে একত্র করা হয়, সেটাকে হোমোজেনাস গ্রুপ বলে, বুঝছেন? তাইলে যারা মার্কেটিং করে তারা আগে একটা গ্রুপকে সেগমেন্ট করে, যে আমি মূলত কাদেরকে টার্গেট করতেছি, আমি কি বড় লোককে টার্গেট করতেছি, নাকি মিডল ক্লাস রে, নাকি বিলো মিডল ক্লাস রে, ঠিক আছে? আমি কাদেরকে টার্গেট করতেছি, এটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। এবার আসেন, তাহলে এখানে কি, হায়ার ইনকাম গ্রুপ, ফ্যামিলিজ এন্ড চিলড্রেন, লো ইনকাম গ্রুপ। তো ফ্যামিলিজ এন্ড চিলড্রেন যেটা, এটা মূলত হচ্ছে মিডল ম্যান যারা আছে তারা, কেমন?
সচরাচর মিডলম্যান যারা তারাই ফ্যামিলিজ এন্ড চিলড্রেন নিয়ে চিন্তা ভাবনা করে এটা করে। আর হায়ার ইনকাম তাদের এত ফ্যামিলি চিলড্রেনের দরকার নেই, তাদের কত হয়েছে গাড়ি লাগবে তো রোলস রয়েস। বুঝছেন? জি ভাইয়া। ক্লিয়ার তো না? হ্যাঁ ভাই জি clear ভাইয়া। আছে। তাইলে এবার দাগাই ফেলেন। তাহলে কোন জায়গায় কোন কোন জিনিসে এমফাসিস বেশি করে, মানে জোর দেয় বেশি? হায়ার ইনকাম গ্রুপে জোর দেয় ইমেজ অফ কোয়ালিটিতে, ফ্যামিলিজ এন্ড চিলড্রেন মানে মিডল ইনকাম গ্রুপ তারা যায় সাইজ এন্ড সেফটিতে, যে আমি এই টাকা দিয়ে এটাকে আমি পুরা ভ্যালু ফর মানি বলতে পারি কিনা। আর লো ইনকাম গ্রুপ দেয় হচ্ছে প্রোডাক্ট রিলায়েবিলিটি এন্ড ইকোনমিতে, মানে যত কম খরচে সারাইতে পারে তারা এটা চায়। ঠিক আছে? এখন আমি যদি বলি যে আমরা কোনটাকে কোনটাকে বলি বলেন তো, আমরা যদি বলি আমাদের এই তিনটা সেগমেন্টের মধ্যে আমরা কোন কোন সেগমেন্টকে নিছি, বা আমরা কি একটাকে নিছি, না আমরা কোনটাকে নিছি বলেন? প্রথম দুইটা। প্রথম দুইটা। আমরা প্রথম দুইটাকে নিছি, আমরা কিন্তু 3 নাম্বারটাকে নিই নাই। কারণ কেউ যদি এসে আমাদেরকে বলে যে ভাইয়া আমার কাছে এখন নাই, আমার উত্তর সিম্পল ভাই, আমি যদি আপনাকে যদি 2,000 টাকা রাখি, আপনি যদি রিটেক নেন তাহলে 2,000 তো আপনার জন্য আছেই। কিন্তু আমি যদি আপনার কাছে রিটেক ছাড়া যদি 2,000 রাখি, তাহলে আপনি ছাড়া কি আরো অনেকেই আছে না? আছে। তাহলে তাদের সাথে ইনজাস্টিস করা হবে না? হবে কি না? জি ভাইয়া। জি। হবে। তো তার মানে আমাকে আমাকে কারো প্রতি ইনজাস্টিস করা যাবে না। তো আমি আছি প্রথম আর দ্বিতীয়টাতে, আমি তৃতীয়টাতে নাই। শেষ। এবার আসেন প্রোডাক্ট। এবার প্রোডাক্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো গুরুত্বপূর্ণ জায়গা। এখানে এই যে বক্সটা পড়াইছি এটা গুরুত্বপূর্ণ ছিল। এবার হচ্ছে দেয়ার আর 3 এলিমেন্টস অফ প্রোডাক্ট। কি কি? একটা হচ্ছে বেসিক প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, অগমেন্টেড প্রোডাক্ট। এবার বেসিক প্রোডাক্ট কাকে বলে? যেমন হচ্ছে যে লুকস এট দ্য পারচিভ অফ রিয়েল বেনিফিট টু বি গেইন ফ্রম দ্য প্রোডাক্ট। অর্থাৎ ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, আপনি যদি এটা থেকে পুরাপুরি বেনিফিট পান, তখন সেক্ষেত্রে এটাকে বলবেন বেসিক প্রোডাক্ট। ঠিক আছে? মানে এটা কিছু একটা আপনার কোন একটা আলাদা জিনিস থাকবে সেটাকে স্যাটিসফাই করবে, এটাই হচ্ছে বেসিক প্রোডাক্ট। যেমন কি এখানে বলা হয়েছে যে ইগো স্ট্যাটাস নিডকে স্যাটিসফাই করে, তাহলে এগুলো হচ্ছে কি বেসিক প্রোডাক্ট। এবার হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট কাকে বলে? যেমন ফোর্ড বলতে এখানে ফোর্ড কোম্পানির কথা বলছে যারা গাড়ি বানায়। তো অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে সেটা যেটা আপনি এক জায়গায় ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাচ্ছেন। মানে বেসিক প্রোডাক্টের কাজ হচ্ছে আপনার ইগো বা স্ট্যাটাসকে স্যাটিসফাই করা লাগবে। আর অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে একটা প্রোডাক্ট থেকে আপনি আপনি একটা গাড়ি থেকে কি আশা করেন বলেন? ভালো সার্ভিসিং। ভালো সার্ভিস দেন, আর আপনি গাড়িতে করে যাইবেন আইবেন, মাইলেজ ভালো দিবে। তারপরে মাইলেজ ভালো দেওয়া মানে কি? মাইলেজ ভালো দেওয়া মানে তো বুঝেন নাকি? তেল কম জি ভাই। খাওয়া আর কি। হ্যাঁ। মানে অল্প তেলে বেশি দূর যাইবো। হ্যাঁ, তারপর বেশি বেশি করে সার্ভিসিং এ নেওয়া লাগবে না। আর আমার মোটামুটি ফ্যামিলি যারা আছে সবাই মিলে এক গাড়িতে ঢুকতে পারবো, ঠিক কিনা? তাইলে এটা জি ভাই। হচ্ছে ফোর্ডে এই সকল গাড়ি বানায় ডিউরেবিলিটি ঠিক থাকে, যে যাতে করে আমার ফ্যামিলির কোনো মানে ফ্যামিলি সেফটি থাকে, কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্টও যদি হয়। আপনি এখানে টাটার কথা বলতে পারেন, টাটারও অ্যাকচুয়াল প্রোডাক্ট। ঠিক আছে? আর বেসিক বা কোর প্রোডাক্ট হচ্ছে ভলভো। তারা হচ্ছে কি তাদের একটা আলাদা মানে এগুলা প্রত্যেকের একটা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, শুধু ওইটার উপরে করে তখন সেটাকে, যেমন ভলভো হচ্ছে পৃথিবীতে সেফটির জন্য বিখ্যাত। বুঝতে পারছেন? ভলভো। বিএমডাব্লিউ হচ্ছে ইগো বা স্ট্যাটাসের জন্য বিখ্যাত। ঠিক আছে? তাইলে এগুলো হচ্ছে কি বলেন? না মানে বিখ্যাত হওয়া এটা কি মানে ব্র্যান্ড না? এটা ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ পড়ে। ব্র্যান্ড তো। তো এগুলো তো ব্র্যান্ডই, মানে আমি বলতেছি যখন কোন একটা বেসিক প্রোডাক্ট বলা হবে তখন হচ্ছে আপনার কোন একটা আলাদা স্পেসিফিকেশন থাকবে যেটা আপনাকে আলাদা করে দেখবে। আপনি যখন মানে ধরেন আপনি যদি বলেন যে আমার বিএমডাব্লিউ আছে, তার মানে আপনার একটা মানে আপনার পকেটে ভালো বান্ডিল আছে, এটা বোঝায়, মানে এটা আপনার স্ট্যাটাসটাকে কম্প্রাইজ করে। আপনি যদি ভলভোর গাড়ি কিনেন, হ্যাঁ, যখন কেউ যদি বলে যে আমি ভলভোর গাড়িতে করে আইছি, তার মানে কি সে তার সেফটিটাকে মেনটেন করে। বোঝা গেছে? আপনি যদি বলেন রোলস রয়েসে করে আসছি, তার মানে কি এটা আপনি পশনেসকে এক্সপ্রেস করার জন্য কিনছেন। আর অ্যাকচুয়াল প্রোডাক্ট কোনটা? সেটা হচ্ছে গাড়ি যে কারণে ব্যবহার করা ওই কারণের উপরই আপনি কিনছেন। বুঝা গেছে? তো গাড়ি ব্যবহার করার প্রধান কারণ কি? গাড়িতে চড়ে যাওয়া আসা। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঠিক কিনা? তার মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। এবার বুঝছেন? তাই যেটাতে ফোকাসে করে হচ্ছে ফোর্ডের মেইন কথা হচ্ছে যে আমি আমার গাড়ি চালাইবো, গাড়ি চালাইয়া মজা পাইবো, আর গাড়ির মধ্যে যা যা থাকার দরকার আমার গাড়িতে তা আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। এবার বুঝছেন?
জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে বেসিক নিড আলা প্রোডাক্ট, আর বেসিক বা কোর প্রোডাক্ট হচ্ছে স্পেশাল নিড আলা প্রোডাক্ট। বোঝা গেছে? জি ওকে, এবার কি হলো অগমেন্টেড প্রোডাক্ট। অগমেন্টেড প্রোডাক্ট কি বলছে যে Ford focus on 0% 5 months of extended warranty. Essentially an augmented product can be thought of as having more feature per এত। তার মানে এখানে কি বলা হয়েছে এটা একটু বলি। অগমেন্টেড প্রোডাক্ট হচ্ছে ধরেন আমরা কোনো একটা ডিভাইস ধরেন আসে, তখন এটার আবার কি হয়, ধরেন বিভিন্ন ভ্যারিয়েন্ট আসে না, ধরেন মোবাইলের একটা হচ্ছে 128 জিবি ভ্যারিয়েন্ট, আবার 256 জিবি ভ্যারিয়েন্টও আছে, 512 জিবি ভ্যারিয়েন্টও আছে না? জি আছে ভাইয়া। ভাইয়া। তার মানে আপনি যত টাকা অ্যাড করবেন তত ভ্যারিয়েন্ট অ্যাড হইব, ঠিক কিনা? জি জি তো যখন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার টাকা অ্যাড করার সাথে সাথে আস্তে আস্তে করে ফিচার অ্যাড হয়, তখন সেটা হয় অগমেন্টেড প্রোডাক্ট। বুঝছেন এবার? জি ভাইয়া। মানে ওকে, ভাইয়া টাকাটা অ্যামাউন্টটা বাড়তে বাড়তে আমাদের যে ফিচার অ্যাড হবে, আপনি যত ফিচার টাকা অ্যাড করবেন তত বেশি ফিচার অ্যাড হবে। শেষ, ক্লিয়ার? জি বুঝছেন? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। এবার হচ্ছে আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপরে আমরা মানে করি, যে এই যে অগমেন্টেড প্রোডাক্ট, এই যে দেখেন বলছে জেনারেল ফ্যাক্টর টু বি কনসিডার্ড হোয়েন টেকিং এ প্রোডাক্ট ফ্রম বেসিক টু অ্যাকচুয়াল এন্ড অগমেন্টেড। এখন কোন একটা প্রোডাক্ট সেটা কি বেসিক থেকে অ্যাকচুয়ালে যাওয়া, বা অ্যাকচুয়াল থেকে অগমেন্টেড যাওয়া, বা বেসিক থেকে অগমেন্টে যাওয়া, অগমেন্ট থেকে বেসিকে আসা, এগুলা আরো কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে কি, মানে এই জিনিসগুলার উঠানামার ভিত্তিতে কোন একটা প্রোডাক্ট বেসিক থেকে অগমেন্টে চলে যেতে পারে, অগমেন্ট থেকে বেসিকে আসতে পারে, অ্যাকচুয়াল থেকে অগমেন্টে যেতে পারে, বেসিক থেকে অ্যাকচুয়ালে যেতে পারে। বোঝা গেছে? তাহলে এগুলা কি? কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি। ধরেন কোনো কারণে যদি কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি বাড়ি যায় আগের থেকে এবং আপনি টাকা বাড়াই দেন, তখন সেটা হয়ে যাবে কি অগমেন্টে, তাই না? ধরেন এটা একটা অ্যাকচুয়াল প্রোডাক্ট ছিল, সেটার মধ্যে আরো একটু কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যাড করছেন, তাহলে কি হয়ে যাবো? অগমেন্টে। এবার ধরেন প্যাকেজিং, যদি আপনি কোনো কারণে প্যাকেজিংটা সুন্দর করে দেন, তাহলে সেটা কি হয়ে যাবো? আর একটু প্রিমিয়াম হয়ে যাবো না? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ। এখন ধরেন কোনো একটা পারফিউম যাতে রাস্তার মধ্যে বেচে, বেচে না অনেকে আতর বেচে না 50 টাকা করে? জি ভাই বেঁচে। হ্যাঁ। আবার কেউ এই আতরে সুন্দর করে প্যাকেজিং করে বক্সে করে বেচে, বেচে না? জি জি তখন তাইলে এই আতরেরই কি এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে পরিণত হয়ে গেছে না? জি ভাইয়া রাস্তায় হয়েছে। যখন বেচে তখন এটা কোন প্রোডাক্টে ছিল? অ্যাকচুয়াল Actual প্রোডাক্ট। product. অ্যাকচুয়াল প্রোডাক্ট। এরপর যখন হাতের একটু প্যাকেট ট্যাকেট করে বানাই দিছে তখন কি হয়ে গেছে? Augmented. অগমেন্টেড। অগমেন্টেড হয় নাই কিন্তু, তখন সেটা বেসিক হয়ে গেছে, বেসিক বা কোর প্রোডাক্ট হয়ে গেছে। কেমনে হয়েছে? কারণ আপনি যখন ধরেন কথার কথা আপনি একটা পেজ থেকে ধরেন বিলিভার সাইন থেকে আতর কিনছেন, বিলিভার সাইন নাম শুনছেন যদি, ওদের মার্কেটিং করে দিতেছে। হ্যাঁ। তো বিলিভার সাইন থেকে আতর কিনছেন, তখন আপনি করেন না, তখন ঈদে আপনি আতর এটা দিচ্ছেন, পরে পোলাপাইন বললো যে ভাই আতরের সেন্ট অনেক ভালো, করতে কিনছেন? আপনি তো করেন এটা বিলিভার সাইন থেকে কিনছি, বিলিভার সাইন থেকে। যদিও তারা কম দামে বেচে, কিন্তু মূলত তাদের একটা আলাদা নিড কে স্যাটিসফাই করে তারা, তাই না? তারা স্বল্প দামে ভালো ব্র্যান্ড। ট্রু, এটা ট্রু, Status আমি তাদের symbol. প্রোডাক্ট ইউজ করছি, এটা আসলেই ভালো। তো এক্ষেত্রে হচ্ছে যে তাইলে এটা হচ্ছে, তাইলে কি হইলো, ওই রাস্তার আতর থেকে প্যাকেট করার পর এটা হয়ে গেছে বেসিক প্রোডাক্ট হয়ে গেছে, তাই না? এবার বললো যে ওই আতরের লগে সে একটা কি দিব, এটা কি বলে যেন আমি ভুলে গেছি, ওই যে যেটা দিয়া ভিতরে পারফিউম ঢুকে রাখা যায়, কি যেন বলে? ড্রপার। না না, ভুলে গেছি, আচ্ছা বাদ দেন, মনে আসতেছে না। সো এটা সাথে দিতেছে এবং এটার জন্য আপনার থেকে 50 টাকা বেশি চার্জ করতেছে, তখন সেটা হয়ে যাবে অগমেন্টেড প্রোডাক্ট। বুঝছেন? মানে জি আপনি প্রত্যেকটা আতরের বোতল থেকে আতরে ওইটার ভিতরে ঢুকাই ফেলতে পারবেন, এলে এবার যেদিন যেটা ভালো লাগে ওইটা নিয়ে যাবেন, শেষ, পকেটে কইরা। তো আমি এটা ভুলেই গেছি নামটা। সো এটা হয়ে যাবে তখন অগমেন্টেড প্রোডাক্ট। তো তার মানে এই যে নিচের যে জিনিসগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে কোন একটা প্রোডাক্ট, সেটা একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে পরিণত করা যায়। ক্লিয়ার? এবার আসেন প্রাইস। প্রাইসে কি বলছে? বলছে দা 4 C's অফ প্রাইসিং। কি কি? একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে কম্পিটিটর, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে কর্পোরেট অবজেক্টিভ। এবার আসেন, আমার প্রাইসিং এর সময় আমি কি কস্ট চিন্তা করি না? করি। আমার যদি কস্ট বেশি হয় আমার প্রাইসিং এমনিই বেশি হইব, ঠিক কিনা? জি ভাইয়া। বেশি হইব না? তো তার জি মানে এই যে ধরেন আমাদের বইয়ের দাম এত বেশি এবার কেন? কারণ ভাই আমাদের কস্টিং এবার বেশি। আমি হুদাই কালো পেপারে বইটা আনতে গেছি, এটা কোনো দরকারই ছিল না। তো এই যে এটার কারণে কস্ট বেড়ে গেছে। এবার হচ্ছে কি কম্পিটিটর, আমরা যখন কোনো একটা প্রাইসিং করতে যাই তখন এই যে ধরেন আজকে যদি বাংলাদেশে এতগুলা কোচিং সেন্টার না আসতো,
তাহলে হয়তো আমাদের কোচিং এর দাম আমরা আরো বাড়াই ফেলতাম হয়তো বা। কিন্তু এখন আমরা বাড়াইতেছি না। কেন বাড়াইতেছি না? কারণ দেখতেছি যে কিরে ভাই, কালকে দেখলাম একজন এসিএ কোচিং দিল, ওরে পরের দিন দেখে একজন এফসিএ দিল, ওরে আমি যিনি আমাদের এখানে এসে সেমিনার নিতেছে প্রথম দিন উনি একবার দিল, ওমা পরের দিন আবার যিনি নিতেছে উনিও একবার দেখি কোচিং দিয়ে দিল। বাহ, মানে ধরেন তা আবার কত করে, সব 2000 টাকা করে। তো এখন আমি চিন্তা করতেছি ভাই, ওনারা হইলেন এফসিএ, কেউ কেউ হইলেন এসিএ, আর আমি হইলাম কি সিএ পি কিউ। ঠিক আছে নি? সিএ পি কিউ মানে কি? আপনি স্টুডেন্ট। না না, এটা তো বুঝছি সিএ, এটা তো Partly স্টুডেন্ট qualified. বুঝছি, সিএ পার্টলি কোয়ালিফাইড। ঠিক আছে। তো তাইলে আমি আমি যদি এখন আমার এখানে ফি হইলো 4000 টাকা, ওইখানে ফি হইলো 2000 টাকা, কারো কারো হয়েছে 2500 টাকা বা 3000 টাকা। ঠিক আছে। তাইলে তাইলে এবার আমারে কি এটা ভাবতে হইব না যে আমি যদি এখন হুট করে আরো বাড়াই দিই তাহলে এটা প্রবলেম হয়ে যাবো না? হইব কি না? জি ভাইয়া, সো তার জি। মানে আমার প্রাইস দেখার সময় আমার এগুলো চিন্তা করতে হইব। সো এটা হচ্ছে কম্পিটিটর। এবার আসেন কাস্টমার। তো এখন আমি কি প্রাইসিং এর সময়, এখন ধরেন আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমিতে পড়তে হইলে পার পার্সন, একটা কোচিং সেন্টার ছিল পরে বন্ধ হয়ে গেছে, সিএল এর অপারেশন তারা বন্ধ করেছে, ওরা সার্টিফিকেট লেভেল, আমি যখন সেকেন্ড বা থার্ড ব্যাচ চালাই নাকি ফোর্থ ব্যাচ হবে, তখন তারা আসছে, আসার পরে সার্টিফিকেট লেভেলের ট্যাক্স হয়েছে 25,000 টাকা। অফলাইন কোর্স আর কি, এমনি ট্যাক্স 25,000, তারপরে আইটি হয়েছে 15,000, আর বাকিগুলো 20,000 টাকা। মানে বাকি 5 বিষয় 20,000 টাকা, মানে বিজনেস ফাইন্যান্সও 20,000 আছিল। তো ওদের এখান থেকে প্রথমবার 8 জন পড়ছে, তার মধ্যে থেকে 2 জন পাস করছে। তো ওনারা এটারে বুস্ট করছে, আমি কারো নাম টাম বলতেছি না, কিন্তু ওনারা এটারে বুস্ট করছে কি, যে আমাদের এখান থেকে দিয়ে 2 জন পাস করছে সাকসেসফুলি, আর ওই ব্যাচে আমাদের এখান থেকে পাস করছিল 93 জন। তো তার মানে এই যে ধরেন এরপর আসতে ওনাদের এটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ এত টাকা দিয়ে তো সার্টিফিকেট লেভেলে স্টুডেন্ট পড়তে যাবে না, যাবে? যারা না, গেছে তারা কেমনে গেছে আমি নিজেও জানি না। তো তার মানে এটা হচ্ছে কি, কাস্টমারের উপর বেস করে আমি একটা প্রাইস দিয়ে দিলাম, কাস্টমার আমার কাছে আসতে হবে, তো হবে না? জি হবে। ভাইয়া। তো এই কারণে এগুলো চিন্তা করতে হবে। আর হচ্ছে কর্পোরেট অবজেক্টিভ। এবার কর্পোরেট অবজেক্টিভস কি? এখন কর্পোরেট অবজেক্টিভ বিভিন্ন রকমের হইতে পারে। কি? টু ম্যাক্সিমাইজ প্রফিট, কারো কারো উদ্দেশ্য হইতে পারে যে আমার প্রফিট ম্যাক্সিমাইজ হইতে হবে, একদম সর্বোচ্চ হইতে হবে। তারপর টু অ্যাচিভ এ টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি, ধরেন আমি 100 টাকা ইনভেস্ট করছি, সেখান থেকে আমার 100 টাকা আসতে হবে প্রফিট হিসেবে। এটা হচ্ছে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই, মানে কত পার্সেন্ট করে আসতেছে। ধরেন আমি যদি বলি 100 টাকায় 100% আসতেছে, তার মানে আমার আরওআই কত? 100%। মানে আমার তো মোটামুটি প্রায় 100% প্রফিটই আসতেছে, তাই না? জি ভাইয়া। প্রফিট তো 100%। এখন একটা প্রশ্ন আপনাদেরকে করি, ধরেন আপনি কোন একটা প্রতিষ্ঠানে 100 টাকা ইনভেস্ট করলে আপনি 100 টাকা কি করবেন, লাভ পাবেন। আর ইনভেস্ট করলে 100 টাকা লাভ পাবেন। আরেকটা জায়গায় 500 টাকা ইনভেস্ট করলে আপনি 400 টাকা লাভ পাবেন। এবার বলেন তো আপনি কোথায় ইনভেস্ট করবেন? 100-তে 100। 100-তে 100। এক্স্যাক্টলি। কারণ কি? কারণ এই জায়গায় 5 টাইমস ইনভেস্ট করলে আপনি তো 500 টাকাই পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। তো তাহলে এবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কোথায় ইনভেস্ট করব। আমি কি হাইয়েস্ট রিটার্নের দিকে যাব নাকি কি দেখবো? এরপর হচ্ছে টু অ্যাচিভ এ টার্গেট রেভিনিউ ফিগার। এবার আমি কি, আমার একটা রেভিনিউ ফিগার টার্গেট করা, যেমন আমরা এটা পড়ছিলাম পার্টনারশিপের ক্ষেত্রে এরকম হয়, সেটাকে বলা হয় পার্টনারশিপ এট উইল ছাড়া, যেটা ওইটা ওইখানে কি হয়, আগে থেকে চিন্তা ভাবনা করে রাখে যে আমি এত বছর ব্যবসা করব, অথবা আমি কি করব, আমি আপনার আহ একটা ওই ধরেন 1 কোটি টাকা, বা 1 কোটি টাকা তো কম হয়ে গেছে, ধরেন 100 কোটি টাকা কামান পর্যন্ত বিজনেস করব। ঠিক আছে। তো তাইলে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি, যে আমি একটা টার্গেট রেভিনিউ পর্যন্ত করব টু অ্যাচিভ এ টার্গেট মার্কেট শেয়ার। এবার হচ্ছে আমার চিন্তা ভাবনা হয়েছে যে আমি একটা মার্কেট শেয়ার অ্যাচিভ করব, সেটা হইতে পারে মার্কেট শেয়ার অ্যাচিভ করা মানে কি, পুরা মার্কেটের একটা নির্দিষ্ট সংখ্যক কাস্টমার তারা আমার কাছে পড়বে, এটা একটা পার্সেন্টেজে পরিমাপ করা থাকবে। টু ম্যাচ দ্য কম্পিটিশন রেদার দেন লিডিং দ্য মার্কেট হোয়ার দ্য মার্কেট ইজ ভেরি প্রাইস সেন্সিটিভ। এমন হইতে পারে যে কিছু জায়গা আছে সেখানে কি, যে প্রচুর প্রাইস সেন্সিটিভ। প্রাইস সেন্সিটিভ মানে কি, যেখানে ধরেন কোনো জায়গায় যদি আচ্ছা ধরেন একটা কথা বলে, এটা আপনাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতেছি, ধরেন কোনো একটা জায়গায় বলছে যে একটা কোচিং সেন্টার আসছে, তারা 1,000 টাকা করে পার সাবজেক্ট পড়াবে। কত করে? 1000। 1,000 টাকা করে। এখন কোয়ালিটি নিয়ে আমি কিছু কইতাম না, কারণ 1,000 করে কেউ আসে নাই, ধরলাম একদম উদাহরণ দিয়ে বলি।
কোয়ালিটি ধরেন এত ভালো না, খারাপ। এখন ধরেন আমাদের এখানে হচ্ছে 4,000 টাকায় কমবো না, ঠিক আছে? এখন আপনি কই যাবেন, আপনারা কই যাবেন, এটা জাস্ট জিজ্ঞেস করা আপনাদের কাছে ভাই মানে আমি হলে 4,000 আপনি কোয়ালিটির জন্য। 4,000 কোয়ালিটির জন্য কোয়ালিটি আসবেন দেখে নাকি 1,000 যাইবেন? কোয়ালিটি দেখে এবং থাকবে ওইখানে আমি কিছু বলবো না, তবে একটা কথা বলি, এটা আমি তো জানি ইন্টারনাল অনেক কিছু, এখানে ক্লাসে কেউ দাদা আছে কিনা আমি জানি না। কয়টা পর্যন্ত আসছে দাদা? ভাই 1,000 কি 11:30 গতবার বেজে গেছে। করছিল কোন একটা কোচিং সেন্টার, নাম না বলি। হ্যাঁ, কি হয়েছিল? বললাম আপনার গত বছরের নভেম্বর দিকে, নাম না বলি, একটা কোচিং সেন্টার ছিল, তা 7টা কোর্সই 1,000 করে দিছিল। কি বলেন, কবে হ্যাঁ, হয়েছে আমি এটা? ভাই আমি তো আপনি শুনি নাই। পরে বলতে পারবো, বাট এখানে আমি বলতে পারবো না। আচ্ছা, আমার একটু জানাইন তো, এরকম কোচিং হয়েছে নি জীবন, আমি তো জানি না। আমার পোস্টও আছে, আমি আপনার দেখাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো ওইখানে কি অবস্থা? ওটা আবার আমি পরে বলি, তাই অফলাইনে বলবো না ভাই। আচ্ছা আচ্ছা, এমনিতে ওইটা কি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ছিল না অন্য কারো ছিল? ভাই এটা নাম করা, আপনি তার সাথে সেমিনারও করছেন। 1,000 টাকা করেছিল? এটা ভাই আপনার ওই যে একটা, আপনি কি বলবো, এখন হয়তো জানি না, ওই সিজনের জন্য হয়তো 7টা কোর্সই 1,000 করে, মানে 7,000। আচ্ছা, আপনি পোস্ট আমি দেখছেন, ক্লাস দেখাতে পারবো। করছেন? জি ভাই। ক্লাস করছেন? না না ভাই, তো তাহলে কেমনে বুঝছেন? ভালো তো হইতে পারে, একটা ক্লাস করি দেখতেন। না না, আমি খারাপ ভালো বলতেছি না, আমি বলতেছি মানে প্রাইসটা, অ্যামাউন্টটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ঠিক ভাই, আছে। আমি আপনাকে আগে 2022 থেকে তো চিনি মোটামুটি, তো তো বুঝি মোটামুটি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। তো এখন বিষয়টা হলো যে, তাইলে এটা হচ্ছে দেখার বিষয় যে আপনার কি মার্কেটে প্রাইস সেনসিটিভ মার্কেট কাকে বলে। প্রাইস সেনসিটিভ মার্কেট হচ্ছে সেটা যেখানে প্রাইস অনেক বেশি উঠানামা করে, মানে সমানে মানুষজন ঢুকতে আছে, আর প্রাইস দেখলে মানুষজন টুস করে ওইদিকে চলে যায়, ঠিক আছে? ওইগুলো হচ্ছে প্রাইস সেনসিটিভ মার্কেট। তো ওই জায়গায় কম্পিটিশনকে ম্যাচ করানো লাগে, ঠিক আছে? এবার হচ্ছে টু ড্রাইভ কম্পিটিটর আউট অফ দ্য মার্কেট থ্রু প্রিডেটরি প্রাইসিং উইথ এ ভিউ টু রাইজিং প্রাইসেস সাবসিকুয়েন্টলি। অর্থাৎ এখানে কি হচ্ছে যে আমি আমার কম্পিটিটরকে যেন কি করতে পারি, আউট অফ মার্কেট করতে পারি, বুঝতে পারছেন? মানে কোন একজন কম্পিটিটর আগে থেকে ছিল, এক হিসেবে আমরা কিন্তু কম্পিটিটরকে আউট অফ মার্কেট করে এক্সিস্ট করতেছি বর্তমানে। তো এটা কিভাবে করে? যেমন তাহলে এখানে আমার কর্পোরেট অবজেক্টিভস এর উপর তাহলে ডিপেন্ড করতেছে যে আমি পসিবল প্রাইসিং কি হইতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? আমরা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি। ওকে, শেষ। এবার হচ্ছে আসেন এখানে প্লেসের মধ্যে কি হচ্ছে, প্লেস দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট প্লেসিং আর একটা হচ্ছে ইন্টারমিডিয়ারি। ডিরেক্ট প্লেসিং কি? যেখানে কিনা আমার প্রোডাক্ট আমিই বেচতেছি, মধ্যখানে আর কেউ নাই, এটাতে বলে ডিরেক্ট সেলিং, ঠিক আছে, বা সেল ডিরেক্ট। আর ইন্টারমিডিয়ারিস মানে কি, আমার প্রোডাক্ট ডিরেক্ট আমি বেচতে পারতেছি না, মধ্যখানে কিছু লোকজন আছে তারা আমার প্রোডাক্ট বেচতেছে, তখন সেটাকে বলে ভায়া ইন্টারমিডিয়ারিস। তো যেমন কি ধরেন প্রাণ, ধরেন প্রাণ আরএফএল যারা আছে আর কি, তারা কি তাদের প্রোডাক্ট কি আমরা প্রাণ আরএফএল থেকে যাই কিনি? না, আমরা তো দোকানদার থেকে প্রোডাক্ট কিনি, তাই না? তো তাইলে তারা কি করে, ডিস্ট্রিবিউশন চ্যানেল হইয়া, দোকানদার হইয়া, তারপর প্রোডাক্ট জনগণের কাছে পৌঁছায়। তাহলে এটা হচ্ছে ভায়া ইন্টারমিডিয়ারিজ। আর যারা কিনা ধরেন আপনার রাস্তার কাছে ওই যে ওই কিরে এর প্রোডাক্ট কি ডিরেক্ট সেলিং নাকি ইন্টারমিডিয়ারিজ এর মাধ্যমে? ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং, বুঝছেন তো নাকি? জি। হ্যাঁ, জি ভাইয়া। সেটা। এবার আসেন, তো অ্যাডভান্টেজ অফ এখানে একটু দেখে নিবেন যে কিছু ক্ষেত্রে ডিরেক্ট সেলিং এর, একটা মিনিট, দাদা 11:33 বাজে দাদা। আচ্ছা আমরা আর একটু পড়ি, এটা এই চ্যাপ্টারটা খুব দূরে আছে, একটু দেখি দাঁড়ান। মস্ত বড়। শেষ হয়ে যাবো? এখন কি চান আপনারা, আমি আর আধা ঘন্টা নিলে ক্লাস শেষ হয়ে যাবো, এই চ্যাপ্টার শেষ করে দিই, কথা বলেন। ভাই করে দেন। শেষ করে দিই, হ্যাঁ হ্যাঁ করে দিই। দেখেন, এরপর হচ্ছে যে আমি বরাবর 12টার মধ্যে শেষ করব, খুব মন দিয়ে দেখেন, আমি একদম কোর জিনিসগুলো আলোচনা করব। তাহলে ডিরেক্ট সেলিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আপনারা দেখে নিয়েন, সহজ জিনিস, এখানে আর কিছু বোঝানোর নাই। এবার আসেন প্রমোশন টেকনিক, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রমোশন টেকনিক কাকে বলে? একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। ভিতর থেকে পড়ে আপনারা দরকার হলে নিয়েন, বা আমার কথা বুঝে গেলে ভিতরে পড়া লাগবে না।
পুশ টেকনিক কাকে বলে? কাস্টমাররা খাইতে চায় না, তাদেরকে জোর করে খাওয়াইবো বিভিন্ন ভাবে, এটা হচ্ছে পুশ টেকনিক। এটা কি পুশ টেকনিক? যেমন ধরেন, আপনি ধরেন কথার কথা যে কোচিং এ আসবেন না, একটু জাস্ট উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আপনি কোচিং এ আসবেন না, এখন ধরেন আপনার চোখের সামনে যখন বারবার 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 করে আমি আসবো, হ্যাঁ, আর আপনি ধরেন পাশও করতেছেন না, তখন কি আপনার একবারও মনে হইবে না আচ্ছা একবার গিয়ে দেখে আসি কি হয়? ঠিক কিনা? জি ভাইয়া। ঠিক। তাইলে এটা হচ্ছে কোন টেকনিক? পুশ টেকনিক। পুশ টেকনিক। এবার আরেকটা হচ্ছে পুল টেকনিক। পুল টেকনিক কি? পুল টেকনিক হচ্ছে যে কাস্টমাররা আসার জন্য বইয়া আছে, আমি শুধু লঞ্চ করলেই মানুষ ধরতে ধরতে চলে যাবে, এটা হচ্ছে কি পুল টেকনিক। পুল এটা কি টেকনিক। পুল টেকনিক। এখন আমি যদি বলি আমরা কোন টেকনিক ফলো করি, উত্তর কি হবে বলেন তো? দুইটাই তো ভাইয়া, বইয়ের ক্ষেত্রে তো পুল টেকনিকও কাজ করে। আমরা এক্স্যাক্টলি, আমরা আমাদের একাডেমি দুইটা টেকনিকে ফলো করে। কেমনে? কারণ আমাদের বই কেনার জন্য মানুষ বসে আছে, শুধু ছাড়লেই বই বেচা হয়ে যাবো, হইব না? জি ভাইয়া। হইব। তো এটা হচ্ছে পুল টেকনিক। আর কোচিং এর ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে আমরা পুশ টেকনিক ইউজ করি। তবে কোচিং এর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা পুল টেকনিক ইউজ করি। কিভাবে? যখন মানুষজন মানে পাশ করার পরে তাদের নিজেদের রেজাল্ট শেয়ার করে, তখন কি হয়? তখন এরটা দেখে আরেকজন আসতে চায়, আরেকজনেরটা দেখে আরেকজন আসতে চায়, তাই না? যে ওমা ভাই এত পাস করতেছে, এ হইলো সে হইলো, এত আগে রেজিস্ট্রেশন নাম্বারও পাস করতেছে, ওমা প্রি আর্টিকেলশিপও পাস করতেছে, ওমা একসাথে 5টা দিয়ে 5টা পাস করে ফেলছে, তাই না? তো এটা দেখার পরে একটা স্টুডেন্ট কি মানে আগ্রহ পায় না যে আসলে তাহলে আমিও গিয়ে দেখি কি অবস্থা হয়, ঠিক কিনা? তো তখন সে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। এটা হচ্ছে কি পুল টেকনিক। তাহলে আমরা বোথ টেকনিক আমরা ইউজ করি। আর পুশ আর পুল আমরা বুঝতে পারছি তো নাকি? জি ভাইয়া। শেষ। এবার আসেন, এগুলা সেকশন ওভারভিউ পুরা, এখানে কিছু বুঝানোর নাই, আমি নিচে গিয়ে বলতেছি। 10 নাম্বার এখানে সেকশন ওভারভিউ দেখে নিন। এবার আসেন, বলছে all operation involve a transformation process but they can differ in 4 different ways। হ্যাঁ, 4 V's of operation যেটাকে বলা, একটা হচ্ছে ভলিউম, ভ্যারাইটি, ভ্যারিয়েশন ইন ডিমান্ড, আর হচ্ছে ভিজিবিলিটি। এবার হচ্ছে ভলিউম, খুব মন দিয়ে দেখেন। দেখেন, high volume might lend itself to capital intensive operation with specialization 12টা specialization of work and well established system chapter বড় for getting the work done unit cost should be low। তার মানে কি, যখন আমি কোনো কারণে ভলিউমের উপরে করি, তো সেখানে যদি হাই ভলিউম প্রোডাক্ট হয়, কি হয়? হাই ভলিউম সেখানে যদি হাই ভলিউম প্রোডাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি আমার ইউনিট কস্ট কমে যাবে না? কেমনে কমবে? আমার ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট মিলে যে টোটাল কস্টটা আসবে সেটা হবে টোটাল। তো সেটাকে আমার ইউনিট অফ আউটপুট দিয়ে ভাগ হবে, ভাগ হইলো পার ইউনিটে ইউনিট কস্ট কমে যাব না? কমবো? বুঝতেছি আমরা? ভাইয়া এটা আরেকবার বলেন ভাইয়া, এটা একটু। মানে যে জায়গায় প্রোডাকশন বেশি হবে, সেই জায়গায় কি পার ইউনিট কস্ট কম হবে না? জি ভাইয়া। জি জি। কম হবে। কারণ কি? কারণ ওইটা ইউনিট অফ অ্যাক্টিভিটি দিয়ে কি হবে, মানে ভাগ। ইউনিট অফ আউটপুট দিয়ে কি হবে, ভাগ হবে। ভাগ তো হবে, ভাগ ভাগ হইলে হবে। প্রোডাক্টের দাম কমে যাবো না? আর দাম আমি কমবে যদি না। কম ইউনিট বানাই, তাহলে আমার প্রোডাক্টের দাম বেশি হয়ে যাবো না পার জি ইউনিট? ভাইয়া। জি হ্যাঁ। জি জি। এটাই এখানে বলছে। এবার গেলেন ভলিউম। এরপরে আসেন ভ্যারাইটি। ভ্যারাইটিতে কি বলছে? হাই ভ্যারাইটি দ্য অপারেশন নিডস টু বি ফ্লেক্সিবল অ্যান্ড ক্যাপাবল অফ অ্যাডাপ্টিং টু ইন্ডিভিজুয়াল কাস্টমার নিড, দ্য ওয়ার্ক মে দেয়ারফর বি কমপ্লেক্স, ইউনিট কস্ট উইল বি হাই। তার মানে কি বলছে? ভ্যারাইটি যদি হাই হয়, এবার ভ্যারাইটি কারে বলে? ধরেন কথার কথা, আমি বিস্কুট বানাই, কি বানাই? বিস্কিট। বিস্কুট বানাই। এখন এই বিস্কুটের মধ্যে কারো আছে লাল রঙের প্যাকেট পছন্দ না, কারো আছে সাদা রঙের প্যাকেট পছন্দ না, কারো আছে নীল রঙের প্যাকেট পছন্দ না। তো এরকম করে আমি একই বিস্কুটে 4 কালারের প্যাকেটের মধ্যে ঢুকাই বেচি, তাহলে আমার কি কস্ট বাড়িয়ে দেবো না? জি ভাইয়া, কস্টিং জি। বাড়বে। এক্স্যাক্টলি। আর আমি যদি ভ্যারাইটি কম রাখি, যে বিস্কুট এটাই শেষ, এটাই খাইবেন আর কিছু নাই, তাহলে কি আমার কস্টিং কমে যাবো না? জি ভাইয়া। ক্লিয়ার তো না? জি ভাই, ক্লিয়ার। এবার আসেন ভ্যারিয়েশন ইন ডিমান্ড। এবার ডিমান্ডের ভ্যারিয়েশন বলতে কি বোঝানো হয়েছে? একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ডিমান্ড, আর একটা হচ্ছে স্টেবল ডিমান্ড। ফ্লাকচুয়েটিং ডিমান্ড কাকে বলে? ধরেন জামা কাপড়ের ডিমান্ড যেটা, কি জামা কাপড়ের ডিমান্ড যেটা
তো ধরেন এটা কি, ধরেন আপনি ধরেন কিছুদিন আগে যে জামা কাপড় পরতো, হ্যাঁ, কিছুদিন পরে কি জামা কাপড় আবার চেঞ্জ হয়ে গেছে না? মানে ধরেন জি ভাই, চেঞ্জ হয়ে গেছে না? মাঝে দিয়ে একবার বর্তমানে ছিঁড়া জামা কাপড় পরা ট্রেন্ড হয়েছে, 2 দিন পরে দেখবেন গামছা পরিয়েও হাঁটে। হইতেই পারে না, কিচ্ছু জি লাগবে ভাইয়া। না। ধরেন একটা কথার কথা, আমরা কি বলছি যে ওই যে গত ক্লাসে মনে হয় আইটিতে বলছিলাম যে আপনি ভাইরাল হইতে হইলে অনেক পদ্ধতি আছে। এখন ধরেন কিচ্ছু লাগবে না, বাকি সব বাদ দেন। নোবেল শাহ যদি গামছা পরি একটা ভিডিও করে, তাহলে কি এতে ভাইরাল হয়ে যাবো না? হইব জি কিনা? ভাইয়া। জি পুরা দুনিয়াদারি শুধু এটা শেয়ার দিব নি? জি দিব। পুরা অন্তত দুনিয়াদারি তো বাদ দেন, সিএতে তো পুরা প্রত্যেকে এটা শেয়ার দিব কিনা? দিব ভাইয়া। তো যে পাইছি রে শেষ। মানে এরা তো আমার কিছু পাইলেই হয়েছে, এই বিষয়। তো তার মানে কি দাঁড়াইলো, যে এখন ট্রেন্ডের উপর ডিপেন্ড করে যে আপনি কোনো জায়গায় যদি ডিমান্ড বেশি হয়, মানে ডিমান্ড যদি কি হয়, ধরেন চেঞ্জ হয় বেশি, সেগুলোকে বলে ফ্লাকচুয়েটিং ডিমান্ড। এখন কেউ চাইতেছে এটা, কেউ চাইতেছে সেটা, কেউ চাইতেছে ওইটা, রেগুলার ডিমান্ড চেঞ্জ হইতেছে। আজকে যাদের এটা পছন্দ, কালকে তার আরেকটা পছন্দ হইতেছে। তো এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ডিমান্ড, যেটাকে বলা হাই ভ্যারিয়েশন। আর হাই ভ্যারিয়েশন যদি ফ্লাকচুয়েটিং ডিমান্ড হয়, তাহলে সেটা কি বেশি দিন ধরে সে ওই প্রোডাক্টটাকে প্রডিউস করতে পারবে? না, হুট করে তার ওটার প্রোডাকশন বন্ধ করে দিতে হবে না? হবে কি না? জি কারণ ভাইয়া। একটা সময় পরে 2 দিন পরে আবার নতুন ডিমান্ড মার্কেটে চলে আসবে, তাই না? সো তার জি মানে এখানে প্রোডাকশন কস্ট বেশি লাগবে, ঠিক কিনা? জি আর যখন লোয়ার ভ্যারিয়েশন মানে স্টেবল ডিমান্ড থাকবে, তখন বছরের পর বছর একই প্রোডাক্ট প্রোডাকশন হইতে থাকবে। তো এতে করে আমার যে প্রোডাকশন কস্ট বা ইউনিট কস্ট আছে এটা কমবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন ভিজিবিলিটি। ভিজিবিলিটির কি কথা কি বলছে, ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি, হ্যাঁ, এখানে যারা কল দিবে, কল ধরার জন্য 5 জন মেয়ে আছে। কি আছে? কেন মেয়ে বলছি? কারণ এটা একদম নর্মাল কথা। বলেন তো কেন কাস্টমার কেয়ারে সবসময় ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি রাখে? বলেন। মেয়েদের কারণ উপর কেউ কিছু ছাড়ই আকৃষ্ট দিতে করার পারে না। জন্য। আকৃষ্ট করার জন্য। আকৃষ্ট করা মানে কি? এটা আকৃষ্ট করা বললে এখানে কি হইব, ধরেন বেশিরভাগ কাস্টমার ছেলেই হয় নাকি? জি ঠিক কিনা? আমি তো চিন্তা করতেছি আমি এসিও হওয়ার পর অফলাইন কোর্স চালু করে দেবো। তারপর কি হইব, ধরেন এটা আমি শিওর যে সৃষ্টিকর্তার কৃপায় এসি হওয়ার পরে স্টুডেন্ট দেখবেন কি হয়। শুধু এটা আপনারা দেখবেন, আজকে বলে রাখতেছি আর কি। তখন কি হইব, ধরেন সব প্রিমিয়াম, ধরেন গাড়ি বিএমডাব্লিউ তে করে কোনো মেয়ে নামবে। এরপরে কি হইলো, রেঞ্জ রোভার থেকে নামবে, বনানীতে কোচিং নিব, বনানীতে, বুঝছেন? এবার কি হইব, ধরেন কিছু আমজনতা আছে যে এখন বলতেছে ভাই 4,000 টাকা তো বেশি হয়ে যায়, সে তখন 10,000 টাকা দিয়ে কোচিং এ ভর্তি হইব। কেন হইব? সে চিন্তা করবো যে রে, যদি রে ভাই আমার সাথে আমার জীবনের সাথে এই মেয়েটা চলে আসে, আমি তো গুটি গুটি যাবো। এটার একমাত্র জায়গা কই বলেন? নোবেল প্রফেশনাল একাডেমি। প্রফেশনাল একাডেমি। তাহলে কোর্স ফি 10,000 হলেও কোনো সমস্যা নাই, চলো। বুঝেছি? জি বাপের ভাইয়া। জায়গায় কইবেন, কইবেন যে বাবা আমি তো এখানে পড়ুম 10,000 টাকা, কি রে এটা তো বেশি। কইবে যে এটা ইনভেস্টমেন্ট আপনি বুঝতেন না নাকি? জি ভাইয়া। তখন দেখবেন যে নিজের টাকা নাই, খুঁজে হাওলাত করে আইও এখানে পড়বেন। কেন পড়বেন? এবং সার্ভিসও প্রিমিয়াম হবে। তো সার্ভিস প্রিমিয়াম হইলেই তো হায়ার কাস্টমারের সেগমেন্ট যারা, তারা এখানে পড়তে আসবে নাকি? এখানে এমন লোক আছে সিএতে যারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে শুধু একটা ভালো সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে অনেকেই আমার কাছে আসতেছে। দেখবেন আমি ক্লাসের মধ্যে মাঝে মাঝে বলি না যে ভাই আপনার তো গাড়ি আছে আমারে দিবেন। তো ওনাদের কি টাকা পয়সা কম আছে নাকি? না। কিন্তু এরকম আরো অনেকে আছে, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর আইবি এর বিবি, মানে এরকম স্টুডেন্ট আছে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আমাদের এখানে পড়ে, অনেক টাকার মালিক। তো এখন তারা ধরেই কেন আমাদের কাছে এখন আসতে চাইতেছে না জানেন? জাস্ট ফর আই এম নট এন এসি। আমি এসি হওয়ার পরে এরা সবাই আমার কাস্টমার হয়ে যাবো। তখন কি হইব, এই যে যারা আপনাদের মধ্যে যারা এখন ধরেন মাঝে মাঝে এটা করেন, ভাই একটু কম হইব না, একটু দেখেন না, তখন আয় করবেন ভাই সিট বুকিং দেন, সিট যাতে কোনো কারণে মিস না যায়, ঠিক কিনা? জি ভাইয়া। হ্যাঁ। তো তাইলে এই যে এগুলা কিন্তু আমি মজা করে বলতেছি, ঠিক আছে? এখন এগুলো মাথায় বেশি ঢুকতেছে না নাকি ঢুকতেছে না? ঢুকছে। আচ্ছা দেখেন, তাহলে এবার কি হয়েছে, হাই ভিজিবিলিটি মানে কি, যেখানে অনেক বেশি শো অফ করানো হবে। এসি রুম থাকবে, সামনে একজন রিসেপশনিস্ট থাকবে, তিনি আপনাকে বলবেন হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ, আপনি কি কফি খাবেন না চা খাইবেন, সেটাও আছে। আপনি আসেন, ভর্তি না হইলে আসিয়া চা কফি খাই যান। তো এই যে এই জিনিসগুলো থাকবে, তো এইগুলাতে খরচ বেশি হয়ে যাবো না? জি ভাইয়া। জি বেশি হয়ে যাবো। তার মানে এটা হচ্ছে হাই ভিজিবিলিটি।
আর বর্তমানে আমরা কি করি, কল দিলে কে ধরে? নবুল ভাইয়া। ধরতেছি নাকি? এখন তো পর্যন্ত তো আমিই ধরতেছি, তাই না? ধরেন বইয়ের জন্য অন্য কেউ ধরে, আর ক্লাসের জন্য আমিই ধরতেছি। তাহলে এখানে লো ভিজিবিলিটি, এত কিছু শো অফ করার আমরা দেখাইতেছি না, দেখাইতেছি না না না। তো এখানে তো এত কস্টিং হইতেছে না না। না তাইলে এক্ষেত্রে আমার কি লো ভিজিবিলিটি, সো কস্টটা লো। ঠিক আছে। জি আচ্ছা, এবার আসেন, আপনাদের যদি কারো কোনো বই টইয়ের দরকার হয়, মানে আপনারা অনেকে ওই যে আজকে ক্লাসে একজনে জিজ্ঞেস করছেন যে ভাই বই বাইর করেন, এই সেই, তো আমরা ততদিন বই না বাইর করি, আপনারা চাইলে বিআর পাবলিকেশন একটা আছে, ওইখানে চাইলে দেখতে পারেন, মোটামুটি কোয়ালিটি খারাপ না, ভালোই আছে। মানে আমি র্যান্ডম একটা দেখলাম আর কি, মানে পুরোপুরি এটা না যে একদম একটা একটা করে সব এমসিকিউ তো আর দেখি নাই, দেখলে তো আমি বানাই ফেলতে পারতাম আমাদের একটা, কিন্তু মোটামুটি র্যান্ডম চেকের মাধ্যমে আমি দেখলাম যে মোটামুটি কোয়ালিটি ভালো আছে, সো আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট ইজ কনসার্ন দেয়ারফর উইথ, কি বলছি, কোন পাবলিকেশন বলছি? বিআর পাবলিকেশন। বিআর, হ্যাঁ। এবার আসেন, কোথায় ছিলাম? অপারেশন ম্যানেজমেন্ট ইজ কনসার্ন দেয়ারফর উইথ ব্যালেন্সিং কি ভ্যারিয়েবল। তাইলে আমার অপারেশন ম্যানেজমেন্টে কিছু জিনিসকে ব্যালেন্স করা লাগে। কি লাগে? ডিমান্ডকে, রিসোর্সকে, ক্যাপাসিটিকে, ইনভেন্টরিকে, প্রসেসকে। ক্লিয়ার? সব কিছুর ব্যালেন্সিং করে আমি অপারেশনাল ম্যানেজমেন্টটাকে সেট করি। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন আর এন ডি। এবার আর এন ডির মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, আর এন ডি মানে কি? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখানে রিসার্চকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পিওর রিসার্চ, একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। পিওর রিসার্চ কি? পিওর রিসার্চ হচ্ছে এটার কোনো কমার্শিয়াল বা প্র্যাকটিক্যাল ইন ভিউ নাই। মানে আপনার রিসার্চ করার ইচ্ছে হয়েছে, আপনি রিসার্চ করতেছেন। যেমন কি, এই যে 2 দিন আগে যে একজন বিমান উড়াইছে না, নাম কি ওনার? রইসুদ্দিন নাকি কি জানো, একটু বলেন না, কেউ মনে নাই? বিমান উড়াইলো যে ওনার, আচ্ছা যাই হোক, যিনি বিমান উড়াইছেন উনি কি কমার্শিয়াল চিন্তা করে বিমান রিসার্চ করছে উনি? জুলহাস ভাই। জুলহাস ভাই, জুলহাস ভাই, গুড গুড, হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ভুল হয়েছে, মানে আমার নামটা জানা ভুল হয়েছে, মানে ভুলে গেছিল, মনে ছিল না। দেখেন, তাহলে ওনার হচ্ছে জুলহাস, জুলহাসই তো না ভাইয়া? যিনি বলছেন ওনার নাম কি? জি ভাই, জুলহাস। হ্যাঁ, রবিউল ইসলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি আমাদের সাথে আছেন? আপনাকে মোটামুটি অনেকগুলা ক্লাসে দেখি। না ভাইয়া, আমি এখনো আসলে সিএ তে জয়েন হইনি। আমি ফার্মে ঢুকবো ঈদের পরে। তো আপাতত ফ্রি ক্লাস গুলো দেখতেছি আর কি। আচ্ছা, দেখেন দেখেন, সমস্যা নেই, হেল্প লাগলে বলিয়েন। আচ্ছা, তো জি যেখানে ভাই, ছিলাম, অবশ্যই। আর হেল্প লাগলে ওই যে উপরে বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্সের পাশে একটা নাম্বার আছে, ওইখানে নক দিলেই হবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আসেন, এবার কোথায় ছিলাম? সেটা হচ্ছে তাহলে পিওর রিসার্চ কাকে বলে? পিওর রিসার্চ মানে হচ্ছে অরিজিনাল রিসার্চ, যেটা কিনা আমি ব্যবসায়িক উদ্দেশ্যে করি না, আমার ভালো লাগা থেকে কোনো কিছু আবিষ্কার করার কারণে আমি যদি করি, সেটাকে বলে পিওর রিসার্চ। সেটাই কি বলে? পিওর রিসার্চ। পিওর আর রিসার্চ। যখন ওই সেম রিসার্চটা আমি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করি, তখন সেটাকে বলে অ্যাপ্লাইড রিসার্চ। কি বলে? অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ। তার মানে পিওর রিসার্চ করা হয় ভালো লাগা থেকে কোনো কিছু আবিষ্কারের উদ্দেশ্যে, আর অ্যাপ্লাইড রিসার্চ করা হয় আমি এটারে বেচে ইনকাম করবো এটার উদ্দেশ্যে। ক্লিয়ার? জি। জি ভাইয়া। ওকে। আর ডেভেলপমেন্ট কাকে বলে? পূর্বে যে রিসার্চটা করা হয়েছিল, এটাকে আপনি যখন কমার্শিয়াল প্রোডাকশনের জন্য আরো একটু বিল্ড আপ দেন, তখন সেটাই হয়ে যায় ডেভেলপমেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, এবার আসেন প্রকিউরমেন্ট কি, এটা তো বুঝাই দিছি নাকি? তো প্রকিউরমেন্টের জায়গায় কিছু জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, কোয়ালিটি, কোয়ান্টিটি, রাইট টাইম, রাইট প্লেস, রাইট সোর্স। ঠিক আছে? জি ভাইয়া। কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ালিটি, রাইট টাইম, রাইট প্লেস, রাইট সোর্স। হুম, এই জিনিসটা কিসের বেলা রাখতে হবে? প্রকিউরমেন্টের বেলা। প্রকিউরমেন্ট মানে কি? কোনো কিছু কিনা, মানে একদম কিনার অনুভব, চাহিদা অনুভব করা থেকে কিনা মানে পর্যন্ত সবকিছুকে মিলে একত্রে প্রকিউরমেন্ট বলা হচ্ছে। কেমন? জি ভাইয়া। ওকে, শেষ। এবার আসেন, এটাকে বলা হয়েছে প্রকিউরমেন্ট মিক্স। কি বলা হয়েছে? প্রকিউরমেন্ট মিক্স। তো এটা কি? দ্য মিক্সচার অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রাইস, আর হচ্ছে লিড টাইম। এবার আসেন, লিড টাইমটা শুধু আমরা দেখি। লিড টাইম কি? দ্য টাইম বিটুইন প্লেসিং অ্যান্ড ডেলিভারি অফ অ্যান অর্ডার। তার মানে কি, কোনো একটা অর্ডারকে ডেলিভারি দেওয়া পর্যন্ত, অর্থাৎ আপনি ধরেন প্লেসিং আর ডেলিভারি, অর্ডার প্লেস করা, প্লেসিং মানে অর্ডার প্লেস করা, প্লেসিং মানে কি?
অর্ডার প্লেস করা। অর্ডার প্লেস করা মানে অর্ডার করা থেকে ডেলিভারি আসা পর্যন্ত যে সময়টা, এটারই বলা হচ্ছে কি লিড লিড টাইম। টাইম। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এবার হচ্ছে 5 রাইট প্রকিউরমেন্ট পলিসি। তাহলে এখানে কি রাইট কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস, প্লেস, টাইম, সেটা একবার দেখে নিবেন। এবার হচ্ছে সাপ্লাই চেন। সাপ্লাই চেন কাকে বলে দেখেন। আর কত পৃষ্ঠা আছে একটু গণা দেন তো, দ্রুত দ্রুত। 10টার মতন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 10 পৃষ্ঠা বললেন না, এক পেজে 1 মিনিট করে সময় দিব। খুব মন দিয়ে দেখেন। আসেন, কি বলছি, সাপ্লাই চেন রেকর্ড তো লাইভে হচ্ছে, ওইখান থেকে দেখে নিন। সাপ্লাই চেনে কি বলছে? দ্য নেটওয়ার্ক অফ অর্গানাইজেশন that system resource activities that are required to turn raw sources into product or services provided to consumer। তার মানে আমার একদম অর্গানাইজেশনের যে নেটওয়ার্ক, যেটা কিনা একটা প্রোডাক্টের র ম্যাটেরিয়াল থেকে শুরু করে কনজিউমারের পৌঁছানো পর্যন্ত যা কিছু ব্যবহার করা হয় পুরোটাকে সাপ্লাই চেইন বলে। তাহলে র ম্যাটেরিয়াল থেকে কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত যেই মানুষগুলা, যে রিসোর্স গুলার আমি ব্যবহার করতেছি, সেটাকে এক কথায় বলা হয় সাপ্লাই চেইন। কি বলে? সাপ্লাই চেন। সাপ্লাই চেইন। শেষ। এবার হচ্ছে আপস্ট্রিম আর হচ্ছে ডাউনস্ট্রিম। আপস্ট্রিম কাকে বলা হচ্ছে? যারা কিনা সাপ্লাই চেইনের উপরের স্তরে থাকে, যারা কিনা কি উপরের স্তরে থাকে। তার মানে ওই যে প্রোডাকশন করা, তারপরে সাপ্লায়ার্স মানে যাদের থেকে আপনি র ম্যাটেরিয়াল কিনছেন, তারা হচ্ছে আপস্ট্রিম। আর ডাউনস্ট্রিম মানে কি? যারা কিনা নিচের স্তরে থাকে। তো যারা কি, এই যে যারা মার্কেটিং এ থাকে আর মার্কেটিং এর পরে সোজা কাস্টমারের হাতে চলে যায়, মানে নিচের স্তরে থাকে, তারা হচ্ছে কি ডাউনস্ট্রিম বা পরবর্তী স্তরে। প্রথম স্তরে মানে আগে তো প্রোডাকশন হইব, তারপরে না বেচা হইব নাকি? তাইলে প্রথম স্তরে যারা থাকে তারা হচ্ছে আপস্ট্রিম, পরবর্তী স্তরে যারা থাকে তারা হচ্ছে ডাউনস্ট্রিম। জি ভাইয়া। হ্যালো? জি জি ভাইয়া, রাতের বেলা না? হ্যালো? জি জি ঠিক আছে, জি ওকে। আসসালামু আলাইকুম ভাই। জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ইমিডিয়েটলি দিয়ে দিব। জি জি ঠিক আছে, ঠিক আছে। জি জি ভাই, ওকে। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, তারপর কোথায় ছিলাম? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি এক কথায়? এটা হচ্ছে কি ক্রিয়েটিং, ডেভেলপিং, মেনটেনিং ইফেক্টিভ ওয়ার্কফোর্স। তাহলে তিনটা জিনিস, ক্রিয়েটিং, ডেভেলপিং, মেনটেনিং। ক্রিয়েটিং মানে কি? আমি আমার প্রতিষ্ঠানে কারা কাজ করব প্রথমে তো ক্রিয়েট করতে হবো না? ধরে একজনে বসাই দিমু না। না। এরপরে কি এবার তাদেরকে কাজ করার পরও তারা কি ধরে সবকিছু শিখে আসছে? না। ক্রিয়েট করার পরও মানে কারা কারা কাজ করবে এটাকে আমি নিছি, এটা হচ্ছে ক্রিয়েট করা। এবার ক্রিয়েট করার পরে তাদেরকে একটু আলাদা করে গ্রুমিং ট্রেনিং করবো ট্রেনিং আমি। করাইয়া। আপনি এভাবে করে, হ্যাঁ এভাবে করে এটা করবেন, এভাবে করে ওইটা করবেন, এগুলো হচ্ছে ডেভেলপিং করা। আর মেইনটেনিং কোনটা? মেইনটেনিং মানে হচ্ছে এবার তারা মাঝে মাঝে নতুন কিছু আসবে, আবার তাদেরকে জানাই দিতে হবে না এই আইসিবি সার্কুলার এটা চেঞ্জ হয়েছে, কেউ জিজ্ঞেস করলে এটা কইবেন, ঠিক কিনা? এটা হচ্ছে কি মেইনটেনিং মানে রেগুলার আপডেট করা। ক্লিয়ার? জি বা ভাইয়া। তারা যদি লাইনের বাইরে চলে যায়, অনেক সময় দেখা গেছে তারা হুটহাট কিছু ডিসিশন নিয়ে ফেলছে, কিন্তু এটা আসলে ঠিক হইতেছে না, পরবর্তীতে বিপদে পড়তে পারে, আমিও পড়তে পারি। তো তাদেরকে এটা বলে দেয়া যে ভাই এটা এমনি করিয়েন না, এমনি করেন। এটা হচ্ছে কি মেইনটেনিং। ক্লিয়ার? ক্লিয়ার। শেষ। এবার আসেন, হার্ড অ্যাপ্রোচ টু এইচআরএম ফোকাসেস অন ওয়ার্কার অ্যাজ রিসোর্সেস আর সফট অ্যাজ এমপ্লয়েজ দে আর হিউম্যান। অর্থাৎ আমার এইচআরএম এর ক্ষেত্রে দুইটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচের মধ্যে হইছে ওয়ার্কাররা হইছে রিসোর্স, মানে এটা সম্পদ, এ করে দিয়ে আমি যেমনে পারাই খাটাই ইনকাম করুম। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে হার্ড অ্যাপ্রোচ। আর সফট অ্যাপ্রোচ আমি চিন্তা করব না রে ভাই, এদেরও তো ইমোশন আছে, এদেরও তো ফিলিং আছে, তারও তো সংসার আছে, সময় আছে, তো তাদেরকে বেশি খাটান দেবো না, বেশি কসলান দেবো না। তো এটা হচ্ছে কি সফট অ্যাপ্রোচের এম্পাথাইজ করে। ক্লিয়ার? তাহলে দুইটা অ্যাপ্রোচ, হার্ড অ্যাপ্রোচে ওয়ার্কারদেরকে রিসোর্স হিসেবে নেয়, আর সফট অ্যাপ্রোচে হচ্ছে কি, সফট অ্যাপ্রোচে কি করে হিউম্যান হিসেবে নেয়, দে আর হিউম্যান মানে তারাও মানুষ, তাদেরকে আমার ওইভাবে করে ডিল করতে হবে। কেমন? জি। ধরেন এরকম অনেক সিএ ফার্ম আছে, এদের মধ্যে একটা ফার্ম আছে যারা কিনা সফট অ্যাপ্রোচ ফলো করে, এটা হচ্ছে এমজেড চৌধুরী অ্যান্ড কোং। আপনাদের যাদের পরবর্তীতে এখনো ফার্মে জয়েন করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, উনি শুধুমাত্র এটাই না যে আপনারা ওনাদের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন, ওনার অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে। সো ওনাদের এখানে মানে প্রত্যেকটা জায়গা ওয়েল ম্যানার্ড, প্লাস ওইখানে প্রিন্সিপাল যথেষ্ট আন্তরিক, আর সবচেয়ে বড় কথা উনি আমার ফার্মের সিনিয়র ভাইয়া ছিলেন। সিনিয়র ভাইয়া ছিলেন এই কারণে বলতেছি না ওইখানে যান, কারণ ওনার সাথে আমার কখনো ফেস টু ফেস দেখাও হয় নাই, ফোনে কথাও হয়নি আজ অব্দি। ঠিক আছে? কিন্তু উনিও আমার ভালো দৃষ্টিকোণ থেকে জানেন, আমিও ওনাকে ভালো দৃষ্টিকোণ থেকে জানি। তো এটার প্রেক্ষিতে
এবং হচ্ছে মানে কোনোদিন কথা হয় নাই। আরো অনেকের সাথে কথা হয়েছে, আমি তাদের নামও রেকমেন্ড করতেছি না, কিন্তু ওনার সাথে আমার কোনো কথা হয় নাই। তাও মানে আমি ওনার ভিতরে ইন্টারনাল থেকে শুরু করে সবকিছু আমি দেখছি, ওনারা ওনাদের স্টুডেন্টদের অ্যালাউন্স কনভেন্স সবকিছু ঠিকঠাক মতো দেয়, পারলে আরো একটু বাড়াইও দেয়, এবং আন্তরিকতাও আছে। তো এই ক্ষেত্রে যদি কেউ মানে ছোট ফার্ম কিন্তু মানে এদিক থেকে অনেক ভালো, তো তারা সফট অ্যাপ্রোচ ফলো করে, কি করে সফট অ্যাপ্রোচ ফলো করে। ঠিক আছে, ক্লিয়ার? এবার হ্যাঁ আসি ভাই ক্লিয়ার। সফট অ্যাপ্রোচ এমফাসাইজ অন হিউম্যান এলিমেন্ট, এটা বলছে। তো এখানে কিছু আছে শর্ট টার্ম কমিটমেন্ট, এগুলো শর্ট অ্যাপ্রোচে দেখা হয় যে কস্ট ইফেক্টিভনেস, কম্পিটেন্স, কনগ্রুয়েন্স এগুলা। আর লং টার্মের দেখা হয় কি ইন্ডিভিজুয়াল ওয়েলবিং, অর্গানাইজেশন ইফেক্টিভনেস, সোশ্যাল ওয়েলবিং, এগুলো দেখা হয়। ঠিক আছে, সফট অ্যাপ্রোচের ক্ষেত্রে দুইটা হবে, একটা হচ্ছে শর্ট টার্মে, একটা হচ্ছে লং টার্মে। এবার আসেন হার্ভার্ড 4Cs, এখানে বলছে কি স্টেক হোল্ডার, ডিমান্ড, সিচুয়েশনাল ফ্যাক্টর। তো 4Cs মূলত এই যে এখানে 4Cs, এখানে হচ্ছে কমিটমেন্ট, কম্পিটেন্স, কনগ্রুয়েন্স, কস্ট ইফেক্টিভনেস। আচ্ছা, আগে হচ্ছে এখানে একটু দেখি যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ, অর্থাৎ হার্ভার্ডের মতে বলা হয়েছে যে এইচআরএম এর ক্ষেত্রে মূলত এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হয়। কি কি? একটা হচ্ছে স্টেক হোল্ডার ডিমান্ড, আর একটা হচ্ছে সিচুয়েশনাল ফ্যাক্টর। স্টেক হোল্ডার ডিমান্ড কি? যেটা হচ্ছে যে ধরেন এমপ্লয়িরা বা স্টেক হোল্ডার গ্রুপের যে সকল ব্যক্তিবর্গরা আছে তারা কি চায়, সেটার উপর দেখা হয় এইচআরএম এর ক্ষেত্রে। আর সিচুয়েশনাল ফ্যাক্টর মানে হচ্ছে হুট করে কোনো একটা কিছু নতুন ইন্ট্রোডিউস হয়েছে, সেই জায়গায় তারা কি চায়। তো যেমন হচ্ছে লেবার মার্কেট কন্ডিশন, ম্যানেজমেন্ট স্টাইল, এগুলো তো হচ্ছে হুট করে আসা সিচুয়েশনাল ফ্যাক্টর। আর স্টেক হোল্ডার ডিমান্ড মানে এটা মূলত সব জায়গায় আমাদের প্রত্যেকের একটা স্টেক হোল্ডার নর্মাল ডিমান্ড থাকে, সেটা কি? সেটা হচ্ছে ভাই আমাকে টাকা পয়সা ঠিক মতো আইতে হইব, এটাই প্রথম ডিমান্ড, এটা না? মানে আপনি কোথাও চাকরি করতে গেলে সবার আগে কি দেখেন ভাই বলেন তো? স্যালারি দেখেন, এবং ঠিক টাইমে আসে কিনা এটা দেখেন, বাকি জিনিস তো পরে, তাই না? আমি যদি আজকে ফোন করি আপনারে বলি যে একটা চাকরি করবেন 2 লাখ টাকা বেতন দিবা, আপনি তো কিছু কোন চাকরি না চাকরি আপনি চিন্তা করবেন যে দাদা আমারে ফোন দিছে মানে আমি মনে হয় করতাম পারব, আর বেতন হয়েছে 2 লাখ, তাইলে কি আমি এটা ছাড়ুম? বলেন। তাহলে না। আপনি সবার আগে কি দেখতেছেন? আগে হ্যাঁ, ধরেন। আপনি আগে দেখতেছেন স্টেক হোল্ডার ডিমান্ড, মানে এটা নর্মাল সকলের এটাই ডিমান্ড থাকে। আর এরপরে হচ্ছে আরো কিছু সিচুয়েশনাল ফ্যাক্টর আছে যেগুলো কিনা অন্যান্য মানুষজন চায়, যে কম্পিটিটিভ কম্পিটিশন, অন্যান্য জায়গায় মার্কেট কন্ডিশন কি চলতেছে, ম্যানেজমেন্ট স্টাইল কেমন, টেকনোলজি তারা কেমন ইউজ করে, এগুলা দেখে। এবার হচ্ছে দ্য মডেল সাজেস্ট দ্যাট দ্য ইফেক্টিভনেস অফ এইচআরএম শুড বি ইভ্যালুয়েটেড আন্ডার 4 হেডিং। তাহলে এটা 4টা হেডিং এর উপরে ইভ্যালুয়েট করা হয়। কি কি? কমিটমেন্ট, কম্পিটেন্স, কনগ্রুয়েন্স, কস্ট ইফেক্টিভনেস। কমিটমেন্ট মানে কি? এমপ্লয়িজ মোটিভেশন, লয়্যালটি, জব স্যাটিসফ্যাকশন। এখানে দেখা হয় যে একটা এমপ্লয়ি সে কি তার কাজের প্রতি স্যাটিসফাইড কিনা, তার লয়্যালটি আছে কিনা, এবং সে মোটিভেটেড কিনা। ঠিক আছে, মানে অর্থাৎ সে কি কয়েকদিন এখানে থাকবে নাকি 2 দিন পরে ভালো চাকরি পেলে দৌড় দিবে, এটাও সে দেখবে। এবার হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্সে কি বলছে? রিলেটস টু এমপ্লয়িজ স্কিল, অ্যাবিলিটিজ এন্ড পোটেনশিয়াল। সেটা হচ্ছে কি যে আমার ওই অ্যাবিলিটিজ এর স্কিল কি, তারপর অ্যাবিলিটিস কি, পোটেনশিয়াল কি, এগুলো আমাকে দেখা হয় যে সে কি ভালো কাজ পারে নাকি সে এটা মানে। তো আমি কিন্তু সব জায়গায় আমি যদি বলি আমাদের এখানে আমরা কি কি দেখি, আমরা কমিটমেন্ট সবার আগে দেখি, সবার আগে। সে একটু কম ব্যাস পাইলে আমরা তারা ঝালাই করে নিব, কিন্তু সে যাতে বেইমান না হয়, এটা হচ্ছে আমি দেখি সবার আগে। এবার হচ্ছে কি কম্পিটেন্স, বললাম কম্পিটেন্স হচ্ছে কাজ টাজ জানে এরকম ব্যক্তি। কনগ্রুয়েন্স কি? কনগ্রুয়েন্স হচ্ছে extends to which management and employees share a common vision of the business and act consistently to attain that vision. এবার কনগ্রুয়েন্স মানে যেটাকে একটা শব্দ আছে গোল কনগ্রুয়েন্স, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, যদিও তন্ময় জিজ্ঞেস করার কথা ছিল কিন্তু করে নাই, আমার মনে হয়েছে তন্ময় জিজ্ঞেস করবো। গোল কনগ্রুয়েন্স মানে কি? গোলের দিকে ফোকাস রাখা বা গোল ফোকাসড। এখন কিছু কিছু এমপ্লয়ি আছে তারা চায় যে তাদের প্রতিষ্ঠান যাতে থরথর করে বাড়ে। কেন চায়? কারণ তারা তাদের প্রতিষ্ঠানকে তাদের নিজের প্রতিষ্ঠান বলে ভাবে। তখন কিছু প্রতিষ্ঠানের এমপ্লয়িরা আছে তারা তাদের প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান ভাবে, তাদের মালিকের নামে কিছু বললে তারা পারলে কোপায় দিব। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি কনগ্রুয়েন্স। এরপর হচ্ছে কি কস্ট ইফেক্টিভনেস। কস্ট ইফেক্টিভনেস কি? এবার আপনি দেখেন যে ওই জায়গার মানে যে সকল ব্যক্তিবর্গদেরকে আপনি চাকরিতে রাখছেন তারা কি ইফিসিয়েন্টলি এবং প্রোডাক্টিভিটি ওই লেভেলের কিনা, অত টাকা দিলে অত টাকার প্রোডাকশন তারা করে কিনা। বোঝা গেছে? ক্লিয়ার? মানে আপনি যে একজনকে হায়ার করে যে টাকাটা আপনি দিচ্ছেন ওই টাকা কাজ ওই ব্যক্তি করতেছে কিনা। ক্লিয়ার?
জি ভাইয়া। শেষ। এবার আসেন ইনফরমেশন টেকনোলজি। এখানে 4টা স্টেজে ভাগ করা হয়েছে: মনিটরিং, প্ল্যানিং, স্ট্রাকচার, স্টাফিং এন্ড স্কিল। এটা দাগায় ফেলেন। স্টাফিং মানে হচ্ছে চাকরিতে ব্যক্তি রাখা, মানে মানুষ রাখা, হায়ার করা, সেটাকে স্টাফিং বলে। ঠিক আছে, এমপ্লয়ি হায়ার করাকে স্টাফিং বলে। তো এখানে জাস্ট এটা দাগাই ফেলেন, এখানে আর কিছু বুঝানোর কিছু না, এটা জাস্ট ভিতরে পড়বেন, এটাও ইম্পর্টেন্ট। দেখেন 3টা দাগ দেওয়া আছে, কেমন? এখানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 করে দেওয়া আছে। এবার আসেন ডেলিভারি, আইটি ডেলিভারি অ্যান্ড আইটি সাপোর্ট। আইটি ডেলিভারির মধ্যে কি কি পড়ে, আইটি সাপোর্টের মধ্যে কি কি পড়ে, এটা আসবে, এটাও ইম্পর্টেন্ট আছে যে কোনগুলা ডেলিভারির মধ্যে পড়ে আর কোনগুলা সাপোর্টের মধ্যে পড়ে। শেষ। এবার আসেন আউটসোর্সিং কাকে বলে, এটা একটু বুঝাই। ধরেন আমরা খালি আউটসোর্সিং করলে মনে করি কি বিদেশে ইনকাম করে ফরেন কারেন্সি নাকি? হুম, আউটসোর্সিং মানে বিষয়টা এমন না। আউটসোর্সিং তাহলে কি, আপনার প্রতিষ্ঠানের মানে আপনার প্রতিষ্ঠানের কাজ আপনি যদি বাইরের কাউরে দিয়ে করাই আনেন, সাময়িক সময়ের জন্য তাকে রাখেন, এটাকে আউটসোর্সিং বলে। তার মানে আপনি তার জন্য, আপনার প্রতিষ্ঠানের ওই কাজের জন্য কোনো পার্মানেন্ট এমপ্লয়ি রাখেন নাই। আপনার যখন দরকার হয় একজনটা আনেন, বসায় কামটা করায় আবার বিদায় করে দেন, শেষ। এটা হচ্ছে আউটসোর্সিং, বুঝা গেছে? এখন ধরেন আপনার বাসায় খাবার রান্না করা, এটা কি সচরাচর মা কিংবা বাসায় বউ এরা রান্না করে না? জি ভাইয়া। করে। এখন আপনি খালা রাখছেন খাবার রান্না করার জন্য, তাইলে এটাই হচ্ছে আউটসোর্সিং, বুঝছেন? জি। এখন আপনি যদি বিয়ে করে আনেন একজনকে, সে আপনার খাবার রান্না করবে, এটা কি আউটসোর্সিং? না না। না, বুঝছেন তো এবার? তাহলে আউটসোর্সিং শুধু যে ওই বিদেশে ডলার কামামু, এটা আউটসোর্সিং না, ক্লিয়ার? আর এটা নর্মালি পরিচিত আর কি, মানে সবাই আউটসোর্সিং করে পেলে ভাবে যে কি এতে মনে হয় ফরেন কারেন্সিতে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলারে সবাই কি করে, মানে মিক্সচার করে ফেলে আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন, অফিসে তো ভাইয়া ফ্রিল্যান্সিং মানে কি? আউটসোর্সিং এ অনেক লোক নিয়োগ দেয় ভাইয়া, সব গভর্নমেন্ট অফিসে। হ্যাঁ দেয় তো, দেয়, এটা সাময়িক সময়ের জন্য দেয় না? জি জি জি, দেয় সমস্যা হ্যাঁ, নেই। এরপরে আবার ওইটা হচ্ছে প্রজেক্টের জন্য দেয় আর কি, যেগুলাকে হ্যাঁ প্রজেক্ট ম্যানেজার বলে। ওই যে আমরা গত ক্লাসে পড়ছিলাম না, প্রজেক্ট ম্যানেজার। ওই জি প্রজেক্ট ভাইয়া। শেষ হয়ে গেলে আউটসোর্সিং শেষ, পার্মানেন্টলি তার কোনো কিছু নাই আর কি। দেখেন এখানে, দেখেন এখানে দাদা কত বলছে পর্যন্ত ক্লাস নিবেন? এই তো দিদি শেষ হয়ে গেছে, দেখেন আর আছে নাকি? এই তো শেষ, আর 2-3 পৃষ্ঠাই তো আছে মনে হয়, তাই না? এখানে একটু দেখেন, এখানে হচ্ছে অর্গানাইজেশনের আইসবার্গ। আর আমার মনে হয় সর্বোচ্চ 15 পর্যন্ত যাওয়া লাগবে, 12টা 15, এখন 2 বাজে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে আইসবার্গের মধ্যে এখানে বলা হয়েছে যে একটা অর্গানাইজেশনের আইসবার্গ, এটার মধ্যে কিছু আছে ফর্মাল এক্সপেক্ট, হ্যাঁ, আর কিছু আছে বিহেভিয়ারাল এক্সপেক্ট। তো একটা প্রতিষ্ঠান বলতে যখন এই প্রতিষ্ঠানকে দেখানো হয়, তখন আমরা সাধারণত ফর্মাল এক্সপেক্টকেই দেখি, যেটা মানুষ দেখে। এখন আমি যদি বলি যে আমাদের প্রতিষ্ঠানে আপনি কি কি দেখেন, আপনি দেখতেছেন কারা কারা পড়তেছে, ফিজিক্যাল ফ্যাসিলিটিস কি, কি টেকনোলজি ইউজ করে, কি ফর্মাল গোল আছে, অর্গানাইজেশনের ডিজাইন কি, ফাইন্যান্সিয়াল রিসোর্স কি, তারপর সারফেস কম্পিটেন্স এন্ড স্কিল কি, রুলস এন্ড রেগুলেশন কি, এগুলো আপনারা দেখতেছেন, তাই না? তো এগুলো হচ্ছে ভিজিবল, যেটা অল্প, যেটা কি অল্প, মানে যে অংশটা একটা অর্গানাইজেশনের সবাই দেখে, এটা আসলে অর্গানাইজেশনের কিছুই না। তার মানে একটা অর্গানাইজেশন যখন টিকে থাকে, এটার নিচে আরো অনেক কিছু আছে যেটা মানুষ দেখে না, ঠিক আছে? তো এটা হচ্ছে অর্গানাইজেশনের নিচের অংশ। তাহলে আমি যদি বলি অর্গানাইজেশনের নিচের অংশ যেটা, এগুলাকে বলা হয় বিহেভিয়ারাল এক্সপেক্ট, যেটাকে বলা হয় কোভার্ট। কি বলা হয়? কোভার্ট। এই যে এখানে দেখেন, কভার, হ্যাঁ। ঠিক আছে? আর এখানে হচ্ছে ফর্মাল এক্সপেক্ট, যেটাকে বলা হয় ওভার্ট। ওভার্ট মানে উবলে আসে, উপরের দিকে দেখা যায়, ঠিক আছে? তো একটা বরফ পুঞ্জ, এটাকে একটা আইসবার্গের সাথে তুলনা করা হয়েছে। তো একটা আইসবার্গের পানির নিচে বেশি থাকে না পানির উপরে বেশি থাকে? পানির নিচে বেশি নিচে থাকে। নিচে। তো তার মানে হচ্ছে যেহেতু একটা আইসবার্গের পানির নিচের অংশ বেশি থাকে, তো দাঁড়ান আমার হ্যাঁ, তো একটা অর্গানাইজেশনের যখন পানির আহ, উপরের অংশ থাকে কম, কম নিচের অংশ থাকে বেশি, তার মানে একটা প্রতিষ্ঠানের নিচের অংশ কেউ দেখে না যে এদের কি কি আছে, এবং ওইটাই বেশি থাকে, বড় থাকে, অনেক কিছু থাকে। আর উপরের অংশ যেটা আছে এটা সবাই দেখে, এটা সাধারণত ছোট হয়।
একইভাবে সকল প্রতিষ্ঠানে সেম, সকল প্রতিষ্ঠানে। এবার দেখেন, তার মানে ভাইয়া নিচেরটা তো নন ভিজিবল না, হ্যাঁ ইনভিজিবল, হ্যাঁ ইনভিজিবল, সরি ইনভিজিবল, হ্যাঁ। ইনভিজিবল, হ্যাঁ। তো এবার হচ্ছে কি, মানে দেখা যায় না, কিন্তু এটা আসলে অনেক কিছু আছে। এখন ধরেন আমি, কথার কথা আপনারা দেখতেছেন, আমি এখন একটা সেমিনার নিতেছি, ডাক দিলাম, একজন এসে সেমিনার করতেছে, এত সোজা, মানে ধরেন আপনি ডাক দিলে এসে সেমিনার করবো, ধরেন কথার কথা, তা আমি রিমন ভাই, কিংবা ধরেন বাদ দেন, এখানে যিনি আপনি এখানে ধরেন যার মনে করেন যে এখানে 10 জন ব্যক্তির মধ্যে যার সাথে আরো 10-20 জন এফসি এর সাথে কানেক্টিভিটি আছে, উনিও যদি ডাক দেন বললেই সেমিনার করবে না, না, ধরিয়ে তো আসবে না, তো ধরে আসবে আসবেন। তারপরে আবার যদি করো, আপনাকে কি ফ্রিতে করবে? না। হুম। তো তাইলে তার মানে হচ্ছে কি, আপনার ওই লেভেলের নেটওয়ার্কিং বা কিছু কিছু রিসোর্স আপনার কাছে আছে, তাই না? কিছু না কিছু তো, কুছ তো হ্যাঁ নাকি? কুছ তো হ্যাঁ, এই যে হ্যাঁ। কুছ মানে হচ্ছে বহুত কুছ, বুঝা গেছে? জি তো ভাইয়া। এটাই হচ্ছে যে আইসবার্গের নিচে আছে, দেয়া যায় না, শুধু উপরের থেকে দেখা যায় এই যে নোবেলটা ভাঙে পড়ে যেতেছে। ওই যে কালকে প্রোফাইল পিকচার দেখতেন না একটা, শেয়ার করছি, যে কি হইলো ভাই, এই মানে শুধু এটাই তো, আর কি কিছু আছে? এই, তো এখন বিষয়টা হচ্ছে যে এটা আইসবার্গের নিচের অংশ আছে, এটা অনেকে দেখে না, আস্তে আস্তে দেখবো, হয়তো কোনোদিনই দেখবে না। আচ্ছা দেখেন, এবার হচ্ছে মোটিভেশন। এবার আমরা আসি কোথায়, উপরেরটা যেটা গেলে, এটা আমরা একবার দেখবো যে কোনগুলো আইসবার্গের উপরে থাকে, কোনগুলো আইসবার্গের নিচে থাকে, এটা দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে মোটিভেশন। মোটিভেশন মানে কি, দ্য ডিগ্রি টু হুইচ এ পারসন ওয়ান সার্টেন বিহেভিয়ার অর চুজ টু এঙ্গেজ ইন দ্যাম। তার মানে মোটিভেশন হচ্ছে সেটা, যেটার মাধ্যমে আপনি একজন কাস্টমারকে একটা জায়গায় এঙ্গেজ করাইতে পারেন, এটাই হচ্ছে মোটিভেশন। ক্লিয়ার? এখন ধরেন মোটিভেশন আছে বলেই তো এখন কয়টা বাজে, 12টা 6 বাজে আপনি বসে আছেন, তাই না? জি, নাহলে তো কবেই চলে যেতেন, অনেকে বের হয়ে গেছে না। জি ভাইয়া। ওকে, এবার আসেন হায়ারার্কি। আব্রাহাম মাসলো কিছু হায়ারার্কি দিচ্ছে, 15তে সে ফিজে পড়াবো। হায়ারার্কি, আব্রাহাম মাসলো একটা হায়ারার্কি দিছে, কি দিছে? বলছে যে একটা মানুষ, মানে এই যে এখানে লেখা আছে স্টেপ 1 2 3, দেখতেছেন তো না? নিচ থেকে শুরু হয়েছে। 1 2 3 4 আর হচ্ছে 5, হ্যাঁ। এখন এখানে যেটা দেখানো হয়েছে যে একটা আব্রাহাম মাসলো বলছে যে একটা মানুষের প্রথমে বেসিক বা ফিজিক্যাল নিড থাকে, ওইটা ফিল আপ হওয়ার পরে তার সেফটি নিড আসে, ওইটা ফিল আপ হওয়ার পরে তার সোশ্যাল নিড আসে, এভাবে করে আসে। এটা কে বলছে? আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো বলছে। তার মানে একটা, আব্রাহাম মাসলোর মতে মানুষের একটা চাহিদা পূরণ হওয়ার পর সে তার আরেকটা চাহিদা বাড়ে, একটা চাহিদা পূরণ হওয়ার পরে, ঠিক আছে? এটাই হচ্ছে আব্রাহাম মাসলো। তো এখানে যে সর্বোচ্চ নিডটা আছে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এটা মানে কি, এটার মধ্যে একজন মানুষ, সে চিন্তা করে তার, ধরেন তার নাম সবাই জানবে, সে একজন হাতেমতাই হবে। সে হাতেমতাই তো তিনি আমরা নাকি, জি দান ভাইয়া। করে, বিখ্যাত, জি, দানের জন্য বিখ্যাত না? হ্যাঁ, হাতেম জি হ্যাঁ। ভাই চিনি। হ্যাঁ। তো তার মানে তারা সবাই চিনবে, তার দাতব্য প্রতিষ্ঠান থাকবে, নামে নামে সবাইকে চিনবে। যেমন আমি যদি বলি রতন টাটা আছে না, জি, রতন টাটা এই লেভেলে ছিল, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডে, বুঝছেন? ওনার কিন্তু বাকি সব ছিল। আর বেসিক বা সাইকোলজিক্যাল নিডে কারা আছে? যাদের আমার ভাত খান লাগবো, ভাত কালকে সকালবেলা ভাত আছে নি, এটা নিয়ে চিন্তা করতে হইব, এটা আছে বেসিক বা সাইকোলজিক্যাল নিডে, বুঝছেন? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার তো না? হুম, ক্লিয়ার। আমরা আশা করি কেউ এখানে নাই এখন নাকি, 1 নম্বরে আমরা আশা করি কেউ নাই। যদি থাকতো তাইলে কেউ এখন বসে থাকতো না, সবাই ঘুমাই যেত, কারণ কালকে ওইটা নিয়ে চিন্তার বিষয়, ঠিক আছে? দেখেন, কারণ কেউ যদি চাপা মারে, এটা বলার কিছু নেই। তবে আমি এই থিওরিকে আমি হচ্ছে একদম ক্রিটিক্স। ক্রিটিক্স কি, ক্রিটিক্স কাকে বলে? কোন একটা থিওরিকে যে মানে না, তারা ওই থিওরির ক্রিটিক্স বলে। তাহলে আমি মানি না কেন? আমার মতে কিছু ব্যক্তি আছে, এখানে বলা হয়েছে আব্রাহাম মাসলো বলছে তার এটা আসার পরে এটার চাহিদা হবে, এটা আসার পরে এটার চাহিদা হবে, এটার পরে এটা আসবে। কিন্তু আমার মতে এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা এখান থেকে এটার চাহিদা পোষণ করে, 1 নাম্বার থেকে ডিরেক্ট 5 নাম্বারের চাহিদা পোষণ করে। তো এর মধ্যে একজন উদাহরণ হইলাম আমি, ঠিক আছে? আমি যখন এই জায়গায় আসি, তখন আমি চিন্তা করে আমার কেমনি এই জায়গায় আইতে হইব। মানুষ তো এই জায়গায় চিন্তা করে না, এটা আইবো, তারপরে তার এটারটা জমবো, তারপরে এটারটা জমবো, এই না, আমার কথা হচ্ছে না, আমার আগে এটা লাগবে, শেষ। এটা হচ্ছে বিষয়। তো এখন এরকম অনেকেই আছে। তো এটা তো তখনকার আমলের কথা, হয়তো বা এটারও অনেক ক্রিটিক্স ছিল। এবার আসেন গ্রুপ বিহেভিয়ার। তো গ্রুপ বিহেভিয়ার মানে কি, যে একটা গ্রুপের মানুষ, এই কালেকশন অফ পিপল উইথ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ধরেন একটা গ্রুপ, গ্রুপ কাকে বলে, ধরেন আমাদের যে সকল মানে অনেকগুলো কালেকশন অফ পিপলকে গ্রুপ বলে, এক কথায় কালেকশন অফ পিপলকে কি বলে? গ্রুপ গ্রুপ বলে। বলে। এখন ধরেন আমরা যতজন এখন ক্লাসের ভিতরে আছি, সবাই মিলে একটা গ্রুপ। গ্রুপ। এবার হচ্ছে দ্য ইউজফুলনেস অফ গ্রুপ, গ্রুপের উপকারিতা কি?
তাহলে গ্রুপের উপকারিতা হচ্ছে এগুলো এগুলো দেখি নিয়েন, এখানে এত কিছু নাই। এবার হচ্ছে স্টেজ অফ গ্রুপ ডেভেলপমেন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা দেখেন। একটা হচ্ছে ফর্মিং, এটা 1 নাম্বার স্টেজ, 1 2 3 4। ফর্মিং কাকে বলে? প্রথমে গ্রুপ একটারে বানাইতে হইব, কি করতে হইব? বানাইতে হবে। বানাইতে হইব। যে বললাম যে আমরা সবাই মিলে একটা গ্রুপ, আমরা এখন ভিতরে যতজন আছি সবাই মিলে একটা গ্রুপ, এটা হইলো ফর্মিং করছি, ফাইন। সবার নাম লিখছি। এবার নাম লেখার পরে এবার হচ্ছে স্টর্মিং। স্টর্মিং স্টেজে এখানে কনফ্লিক্ট স্টেজ বলছে, কেন বলছে? কারণ এই জায়গাতে রোল প্লে কে কোনটা করবে এটা দেয়া হয়। এখন সবাইরে আমি যদি বলি কে নেতা হইতে চান, সবাই হাত তুলবো, তাই না? জি মানে তুলবো না যদিও, বাট এমনি তো আমি যদি আজকে বলি যে প্রাইম মিনিস্টার কে হইতে চান, তাহলে সবাই হইতে চান না? আপনি চিন্তা করবেন যদি ওনার নাম কি ছিল, নাহিদ, না নাহিদই তো, যিনি উপদেষ্টা থেকে সরে আসছে, ওনার নাম নাহিদ না? নাহিদ নাহিদ হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন, এখন আপনি যদি চিন্তা করবেন যে নাহিদ উনি যদি উপদেষ্টার পদ থেকে সরিয়ে আছে, উনি বিবিএ কমপ্লিট করা, আমিও তো বিবিএ কমপ্লিট করা, তাহলে আমি ভাবতাম না কে? চিন্তা করতে পারেন না? এখন দেখবেন কেন ওনাদের এখানে ঐক্যতা থাকতেছে না বা মারামারি হইতেছে কেন জানেন? কয়দিন পরে এটাও হইতে পারে যে দেখা গেছে এ বলবে যে এ মুখ্যমন্ত্রী হইব, আমি কমবো যে আমি হমো, এতে কবো যে এতে হইব। এটাই হচ্ছে স্টর্মিং স্টেজ। তার মানে তাদের ফর্মিং স্টেজ হয়ে গেছে, দল একটা বানাই ফেলছে, দল একটা কি বানাই ফেলছে। বানাই ফেলছে। এখন স্টর্মিং স্টেজ হচ্ছে এই দলের কে কোন রোল প্লে করবে এই জায়গাতে নির্ধারিত হবে। এখন যদিও একদম উপরের লেভেলে যদি ভেজাল নাও হয়, মাঝামাঝি লেভেলে ভেজাল হয়ে যাবে, যেটা আমি মানে মোটামুটি গেস করতে পারতেছি। মানে ধরেন উপরের লেভেলে তারা ধরেন বললো যে আচ্ছা নাহিদ যিনি, উনি হলো প্রধান উপদেষ্টা, উনি হলো একদম মানে প্রধান উপদেষ্টা না, মানে উনি হলো ওই দলের প্রধান। এরপরে মধ্যখানে যখন 2-3 জন পরে, তখন 5টা ডেজিগনেশন মোটামুটি ঠিক থাকবো। এরপরে আরো মন্ত্রী আছে না, এই মন্ত্রী সেই মন্ত্রী ওই মন্ত্রী বা এই পদেই থাকবো, তখনই হইব ভেজাল। তখন এখানে মানুষ অনেক, পোস্ট কম, তো এই জায়গায় হয়ে যাবো ভেজাল। তাহলে এটা কোন স্টেজ? কনফ্লিক্ট স্টেজ মানে এটা হলো স্টর্মিং। মানে এটা হচ্ছে স্টর্মিং। ঠিক আছে। এবার জি হচ্ছে যে নর্মিং। এ কি করা হয়? দিস স্টেজ এস্টাবলিশ দ্য নর্মস আন্ডার হুইচ দ্য গ্রুপ উইল অপারেট। এবার এই স্টেজে আইসা মানে এই যারা আমাদের এই গ্রুপে সবাই আছি, তারা কয়টা বাজে জয়েন করব, কখন জয়েন করবো, ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কিছু করবো না, কে কোনটা করবো, এগুলা সবকিছু মানে আমার বিহেভিয়ার বা প্যাটার্ন গুলা কি হইতে পারে, এগুলা এই স্টেজে বলা হবে, সেট করা হবে, কেমন? আর হচ্ছে পারফর্মিং স্টেজ। এবার কাম শুরু করি দাও, ঠিক আছে, যে এবার জি রেডি সবকিছু হয়ে গেছে, এবার তোমরা কাম শুরু করে দাও, শেষ, ক্লিয়ার? জি নর্মিং মানে ভাইয়া নর্মাল অবস্থায় যে অবস্থা থাকে ওইটা না, নর্মালি। নর্মিং মানে হচ্ছে যেই পরিস্থিতিতে আপনি আপনার অবস্থা মানে আপনার অপারেশনটাকে পরিচালনা করার জন্য মানে পারফর্ম কিভাবে করবেন সেটা নর্মিং স্টেজে ঠিক করবে। অর্থাৎ ফর্মিং হয়েছে আমরা সবাই মিলে একটা দল বানাইছি, ফাইন। এই দলের মধ্যে কে প্রধান, তারপরে কে, তারপরে কে, তারপরে কে, এটা হচ্ছে স্টর্মিং। কারে কৃষিতে দিমু, কারে শিক্ষাতে দিমু, কারে চিকিৎসাতে দিমু, এটা হচ্ছে স্টর্মিং। নর্মিং হয়েছে পারফর্মিং করার আগের স্টেপ। যারা যারা দিমু তাকে একটা নির্দিষ্ট রুল আছে না, আমার দলের একটা রুল থাকবো না, জি থাকবো কিনা? আচ্ছা, অবশ্যই। যিনি এমডি রবিউল, যিনি আছেন ফার্মে জয়েন করবে বলছেন, আপনি কি সেনাবাহিনীতে ছিলেন নাকি ক্যান্টনমেন্ট থেকে পড়ালেখা করছেন? ভাই ক্যান্টনমেন্ট থেকে পড়ালেখা করা হয়েছে, মেনলি ছবি হচ্ছে ভাই বিএনসিসির, আমি বিএনসিসি তে ক্যারিয়ার অফিসার ছিলাম, ওখানকার ছবি আর কি, ঢাকা কলেজ থেকে আমি আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, নাইস টু নো ইট। দেখেন এবার কোথায় ছিলাম, দেখেন এবার হচ্ছে নর্মিং স্টেজ। নর্মিং স্টেজ হচ্ছে কি, এই যে ধরেন এই 18 জন 20 জন যারা আছে, তারা সবাই কে কোন কাজ করবে এটা যখন বলে দিবে, তখন সেক্ষেত্রে এটা হচ্ছে কি নর্মিং নর্মিং স্টেজ। মানে কে কোন রুল গুলা ফলো করবেন, কার ভিত্তিতে কি করবে, এগুলা এবার সবকিছু নির্ধারণ হয়ে গেছে। মানে সিস্টেম অফ অপারেশন এখানে থাকবে, সিস্টেম অফ অপারেশন। প্রথম হয়েছে যে ফর্মিং, মানে কারা কারা করুম, এরপরে কে কোন দায়িত্বে থাকুম, এরপরে সিস্টেম অফ অপারেশন, কে কার দায়িত্ব কিভাবে করব, আর পারফর্মিং হচ্ছে এবার কাজ শুরু করে দাও, শেষ। জি বুঝছেন? জি ভাইয়া। হুম। এবার হচ্ছে টিম রোল, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আগেরটা ইম্পর্টেন্ট ছিল। আসেন টিম রোল। টিম রোলে বলছে কি লিডার, শেপার, প্ল্যান্ট, ইভ্যালুয়েটর। এখানে প্রত্যেকটাকে চিনতে হবে, একটু বলে দিই, আর বেশিক্ষণ লাগবে না, খেলা তো শেষ মনে হয় নাকি? হ্যাঁ শেষ। হলুদ দাগ আর বেশি নেই, যা হলুদ দাগ আছে তাই পড়াবো। দেখেন লিডার, লিডারে কি বলছে, কোঅর্ডিনেটিং, অর্থাৎ তারা কি করে, তারা মূলত কোঅর্ডিনেট করে, নট ইম্পোজিং অ্যান্ড অপারেটিং থ্রু আদার্স। তার মানে এটা মূলত কি করে, লিডাররা কি নিজে কাজ করেনি, না কাজ না করে নাই। অন্যরে দিয়া কাজ করায় নেয়, তাহলে হচ্ছে লিডার। হ্যাঁ, এটা তারা কোঅর্ডিনেট করে, ইম্পোজ করে না। ঠিক আছে, ইম্পোজ মানে কি,
আরোপ করা নাকি? ফোর্স করা। আর ঠিক মানে ধরেন এক কথায় আমি যদি সহজে বলতে চাই, মানে তারা জিনিসটারে এমন ভাবে প্রেজেন্ট করে, লিডাররা জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করে যাতে করে যারা কাজ করার আছে তারা অটোমেটিক কাজ শুরু করে। বুঝতে পারছেন? জি ভাই। মানে এখানে কোনো কারণে চাপায় না, মানে আরোপ করা মানে হচ্ছে চাপানো, মানে চাপ দেয় না যে এই তোমার এটা করতে হইব। মানে তারা এমন জবরদস্তি আর ভাবে কি। মোটিভেট করে যে হ্যাঁ হ্যাঁ ভাই করেন করেন, আরো 2টা ক্লাস লন, আরো 3টা লন, আজকে একটা পর্যন্ত পড়ি ফাটাই ফেলবো, এবার আমাকে পাস নিশ্চিত। ঠিক আছে, এটা আপনারা নিশ্চয়ই বুঝবেন। এবার হচ্ছে জি কি ভাই। সেইপার, আমারও চার্জের শেষের দিকে আচ্ছা আসেন। সেইপারের কাজ কি? কমিটেড টু টাস্ক, মে বি অ্যাগ্রেসিভ অ্যান্ড চ্যালেঞ্জিং, অলসো অলওয়েজ প্রমোট অ্যাক্টিভিটি। সেপারের কাজ হচ্ছে কি লিডার যে কাজ করবে বা দলের যে কাজ, এটাকে সকলের সামনে তুলে ধরা যে হ্যাঁ আমাদের দল তো খুব ভালো, আমাদের দল তো এই, আমাদের দল তো সেই, আসেন আমাদের দলে যোগ দেন। এটা হচ্ছে তাদের কাজ। এবার হচ্ছে প্ল্যান্টের কাজ কি? থটফুল অ্যান্ড থট প্রভোকিং। তার মানে হচ্ছে প্ল্যান্ট, পনেরো বলছি তো, তার মানে হচ্ছে যে প্ল্যান তার মানে হচ্ছে যে প্ল্যান তার মানে হচ্ছে যে প্ল্যান কি করে, ধরেন ওই যে সে কি করে, নতুন নতুন আইডিয়া আনে। সে কি করে? নতুন নতুন আইডিয়া নেই। আইডিয়া আনে, ঠিক আছে। এবার ইভ্যালুয়েটরের কাজ করে, সে হচ্ছে ক্রিটিক্স আদার আইডিয়ার। তার মানে কি? সে বারবার করে যাতে আইডিয়া আনবো তার দূর, এটা হইতো না, আরে এটা হইবো। মানে প্ল্যান্টের কাজ হচ্ছে নতুন নতুন আইডিয়া আনবো, আর ইভ্যালুয়েটর কাজ হচ্ছে ওই আইডিয়ার ভিতরে কি ভুল আছে এটারে খুঁজি বের করবো। বুঝা গেছে? জি। জি ভাই। এখানে কিন্তু যাদের কথা বলতেছি তারা সবাই কি মানুষ, বুঝছেন তো নাকি? ওকে, এবার হচ্ছে দ্য রিসোর্স ইনভেস্টিগেটর, এর কাজ কি? এবার হচ্ছে যে আপনার কাছে অনেকগুলো রিসোর্স আছে, এখন কোন একটা কাজ করতে গেলে তখন কোন রিসোর্সটা আগে ব্যবহার করবেন, কোন রিসোর্সটা পরে ব্যবহার করবেন, এই জিনিসটা সে চিন্তা করে। তো তার মানে সে রিসোর্স ইনভেস্টিগেট দেখে, এবং আপনার যদি কোনো রিসোর্স এখন প্রতিষ্ঠানে নাই কিন্তু আনতে হবে, এটা নিড সম্পর্কে প্রতিষ্ঠানকে অবগত করে বা লিডারকে অবগত করে, যে জানায় যে ভাইয়া আমাদের মনে হয় এই রিসোর্সটা নাই, এটা লাগবে। এবার হচ্ছে কোম্পানি ওয়ার্কার, তারা তো মূলত কাজ করে, এটা নিয়ে কিছু বলার নাই। টিম ওয়ার্কার, এটা হচ্ছে টিম অনুযায়ী কাজ করে। কোম্পানি ওয়ার্কার মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্কারকে বলা হচ্ছে টিম ওয়ার্কার, মানে হচ্ছে তারা হচ্ছে রিলেশনশিপ উইথ টিম, অর্থাৎ মানে প্রত্যেকটা টিমের সাথে প্রত্যেকটা টিমের রিলেশনশিপ ঠিক আছে কিনা এই জিনিসটা দেখে। আর ফিনিশার হচ্ছে আনপপুলার বাট এ নেসেসারি ইন্ডিভিজুয়াল চেজার, দ্য প্রগ্রেস চেসার, এনশিওরিং দ্য টাইম টেবল আর মিট। অর্থাৎ ফিনিশারের কাজ হচ্ছে কি? সে আপনাকে বারবার করে ডেডলাইন জানাইবো যে ভাইয়া আর বেশি দিন কিন্তু বাকি নেই, ভাইয়া আমাদের কাছে কিন্তু চাইতেছে, ভাইয়া এটা হচ্ছে কার কাজ? ফিনিশারের কাজ। কারণ প্রত্যেক ব্যাচে এরকম একজন একজন ফিনিশার থাকে, সে আমার তাড়া দেয়, ভাইয়া আর কয়দিন লিখবো, ভাই এটা শেষ হইতে কয়দিন লিখতে পারে, হ্যাঁ শেষ কি আমাদের হবে? ও হচ্ছে ফিনিশার, ওর কারণে কি হয়? পুরো ব্যাচের একটা ইম্প্যাক্ট পড়ে না? জি। হ্যাঁ, তার মানে তার এখানে একটা কি থাকে, সে আনপপুলার বাট সে, মানে তার কিন্তু আনপপুলার, সে শুধু বারবার ক্যান ক্যান করে। কারণ অনেকে তারে দেখতে পারে না, কেন? আরে ভাই আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন, শেষ তো করবো নাকি? জি কিন্তু ভাই। কিন্তু তার কিন্তু এখানে মারাত্মক রোল আছে, কারণ সে টাইম টেবিলের দিকে ঠিক রাখে। বাকিদের তো এটার খবর নাই, মজা লাগতেছে, ভাই গান গাইতেছে আমরা গান শুনতেছি নাকি? বুঝছে দেখেন। এবার হচ্ছে লিডারশিপ স্টাইল। এবার এই শেষ, আমাদের এই হচ্ছে শেষ জিনিস। লিডারশিপ হচ্ছে যে অথরিটি, অটোনমি মানে হচ্ছে স্বায়ত্ত শাসন, আর লিডারশিপ মানে হচ্ছে এখানে কোনো শাসন মাসন না করে, মানে বিষয়টা হচ্ছে এমন যে এক্সারসাইজিং দ্য পাওয়ার কনফার্ড বাই রাইট, মানে অধিকারের উপর ভিত্তি করে পাওয়ারটাকে কনফার্ম করা, এস টু উইন এ উইলিং অর পজিটিভ রেসপন্স ফ্রম সাবঅর্ডিনেট, অর্থাৎ যাতে করে সাবঅর্ডিনেটরা আমাকে মেনে নেয় এবং তারা এই জিনিসটা থেকে ভালো কিছু পায়, তারা মনে করে যে না ওনার সাথে থাকলে ভালো কিছু হবে। এটাই হচ্ছে মূলত লিডারশিপ। মানে লিডারশিপের মেন রোল হচ্ছে যে সাবঅর্ডিনেটদের থেকে একটা ভালো রেসপন্স পাওয়া। ক্লিয়ার? জি। মানে আপনি কোনো একটা কিছু করলে আপনার সাবঅর্ডিনেট যদি শুনে, তার মানে বুঝতে বোঝা আপনার লিডারশিপ ঠিক আছে। ওকে, এবার আসেন লিডারশিপকে, এখানে নেতৃত্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগে? 4 ভাগে। 4 ভাগে। আসেন, এখানেই খেলা শেষ হয়ে যাবে। আসেন, একটা হচ্ছে এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ, একটা হচ্ছে বেনেভোলেন্ট অথরিটেটিভ, একটা হচ্ছে কনসালটেটিভ, একটা হচ্ছে পার্টিসিপেটিভ। এবার আসেন এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ কাকে বলে। আমি এখন আপনাদেরকে এক্সাম্পল সহকারে বুঝাই দিব, আমি নিজে কিভাবে। এই মিয়া পড়ালেখা করেন নি আপনারা? করেন, আসলে করেন? উত্তর দেন। করেননি? করি কোনো ভাইয়া। কাম কাজ নাই, প্রচুর পড়ালেখা করেন,
3-4 জন পড়ালেখা করেন আর বাকিরা সবাই এমনিই, শুধু ভাই ক্লাস করাইছে, ক্লাসে ঢুকতে হবে, এর বাইরে কিছু না। ঠিক আছে, আপনা করে সবার জরিমানা করা উচিত, একজনের 1000 টাকা করে, এবং এটা দিতে হইব। এই যে এতক্ষণ ধরে যেটা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ। এটা কি? এক্সপ্লয়টেটিভ অথরিটি। মানে এখানে একজন যে এখানে লিডার থাকে, সে অনেক স্ট্রিক্ট থাকে। সে কি করে? স্ট্রিক্ট থাকে। স্ট্রিক্ট থাকে। এখন তারা কি করে, যে সাবঅর্ডিনেট আর মোটিভেটেড বাই থ্রেট, তাদেরকে থ্রেট দেওয়া হয় যে আপনারা যদি এটা না করেন একদম বেগুন দিয়ে গড়ে ফেল করাই দিবেন, শুধু রেজিস্ট্রেশন নাম্বার লমু আর দেখবেন রেজাল্ট সার্চ করলে ফেল, শেষ। এই যে এটা ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ করানো, এটা কি বলে? এক্সপ্লয়টেটিভ এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ। কেমন? এবার হচ্ছে কি বেনেভোলেন্ট অথরিটেটিভ। এখানে কি করে, এখানে খুব কর্ডিয়ালিটি দেখায়। কেমনে? ধরেন এবার আপনাদেরকে বলা হয়, ভাই আচ্ছা আপনাকে পড়ালেখা করতেন না, আচ্ছা আপনারা যদি এসপি হন তাহলে কি আপনাকে লাভ না আমার লাভ, কার লাভ? কোন নাকি? না, আমাদের লাভ। আমাদের হ্যাঁ, বোধ। আচ্ছা বোধ, ওই আরেকজন বোধ কইছে, কে কইছে? রবিউল বাহিনী। না না, এটা সত্য যে বোধ। আচ্ছা, মাসুদ হোসেন, ওকে, হ্যাঁ এটা সত্য যে বোধ বলছে, এটা ফাইন, বোধ। কিন্তু অ্যাকচুয়ালি মেইন লাভ কার? আপনার নিজের না? বোধ তো বোধ পরের ঘটনা। হ্যাঁ, তো এখন আপনি নট অনলি বাস্তব ছবি দুইটাই কইতে পারেন, কিন্তু মেইন ফোকাস তো আপনার নিজের হইব, আমার তো পরের কথা। তো এখন আলটিমেটলি এই যে আমি আপনাদেরকে বলতেছি যে ভাই এগুলা করিয়েন না ভাই, একটু পড়ালেখা করেন ভাই, আপনি আমার ভাই মানুষ, আপনারা আমার ভাই বোন যারা আছেন, ভালো করে পড়বেন, পাশ করবেন, পরে কোথাও গিয়ে হয়তো আমার কথা বলবেন, এর থেকে হয়তো আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন, একজন একজনের সাথে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি গড়ে উঠবে। এই যে সুন্দর করে কথা বলার মাধ্যমে আপনাদেরকে দিয়ে কাজ করানো বা পড়ানো, এটাই হচ্ছে বেনেভোলেন্ট অথরিটি। এটা কি? বেনেভোলেন্ট বেনেভোলেন্ট অথরিটি। অথরিটি। এখন এখানে মোটিভেটেড বাই কি হয়? রিওয়ার্ডের দ্বারা। এখানে এখন আমি কি বলছি, যে আমাদের এখানে যারা যারা পাশ করবে একবারে 7টা দিয়ে 7টা, তাদেরকে আমি প্রথমবারের পরীক্ষার ফি ব্যাক করুন, প্লাস আমার পক্ষ থেকে তাদেরকে একটা গোল্ড রিং দেওয়া হবে, স্বর্ণের রিং, সোনার রিং দেওয়া হবে। বোঝা গেছে? কেউ যদি প্রথমবার 7টা দিয়ে 7টা পাশ করে, তো তাইলে এই যে এখানে আমি আপনাদেরকে রিওয়ার্ড দ্বারা মোটিভেট করতেছি না, জি এটা হচ্ছে বেনেভোলেন্ট অথরিটেটিভ। ক্লিয়ার? জি। এবার হচ্ছে কনসালটেটিভ, শেষের দিকে একদমই শেষ। কনসালটেটিভ, এখানে কি হচ্ছে? সুপেরিয়র হ্যাভ সাবস্টেন্সিয়াল বাট নট কমপ্লিট ট্রাস্ট ইন দেয়ার সাবঅর্ডিনেট। অর্থাৎ এখানে সুপেরিয়রের তাদের সাবঅর্ডিনেটের উপরে কমপ্লিট ট্রাস্ট থাকে না, পুরোপুরি বিশ্বাস করতে পারে না। কি পারে না? পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তখন তারা কি করে? মোটিভেশন ইজ রিওয়ার্ড, motivation is by reward and some involvement in object setting. There is an increased degree of delegation. এখানে কিন্তু ডেলিগেশন করা হয়, মানে হচ্ছে কি, মানে অনেকজনকে রাখা হয় যে এটার কাজ তুমি দেখো, তোমার কাজ ও দেখো, ওর কাজ ও দেখো, এরকম। সাম কমিউনিকেশন বিটুইন সুপেরিয়র অ্যান্ড সাবঅর্ডিনেট, কিছু কমিউনিকেশন হয় সুপেরিয়রের সাথে সাবঅর্ডিনেটের, অ্যান্ড মডারেট অ্যামাউন্ট অফ টিম ওয়ার্ক হয়। তার মানে এখানে কি হয়? একজন একজনের সাথে যুক্তি করে কাজ করতে পারে। এটা হচ্ছে কি? মডারেট অ্যামাউন্ট অফ টিম ওয়ার্ক। কনসালটেন্টিভ। এটা হচ্ছে কি? কনসালটেটিভ, মানে কোন একটা কাজ করার আগে একজন একজনের সাথে কি করে? যুক্তি করে। এটা হচ্ছে কনসালটেটিভ। আর হচ্ছে পার্টিসিপেটিভ। পার্টিসিপেটিভ কি হয়? সুপেরিয়র হ্যাভ কমপ্লিট কনফিডেন্স ইন দেয়ার সাবঅর্ডিনেট। তার মানে এখানে সুপেরিয়রের সাবঅর্ডিনেটের উপর পুরোপুরি আস্থা থাকে, যে না ঠিক আছে, তোমরা যেটা করতেছো এটা ঠিকই হবে, ভুল হবে না। ঠিক আছে? দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ ডেলিগেশন। আগেরটাতে ডেলিগেশন থাকলো, এটাতে থাকে ইনক্রিজিং ডিগ্রি অফ ডেলিগেশন। কি থাকে? ইনক্রিজিং। ইনক্রিজিং। আর এখানে কি? হাই ডিগ্রি। এখানে হাই ডিগ্রি কেন? কারণ তারা বিশ্বাস করতে পারে, তাই না? পুরোপুরি বিশ্বাস করে। তো যখন পুরোপুরি বিশ্বাস করে, এই কারণে হাই ডিগ্রি অফ ডেলিগেশন থাকে। এবার হচ্ছে দ্যার ইজ মাচ কমিউনিকেশন বিটুইন সুপেরিয়র এন্ড সাবঅর্ডিনেট। এখানে সবাই সবার সাথে ভালোভাবে কথা বলতে পারে। আর দ্যার ইজ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টিম ওয়ার্ক। এখানে টিম ওয়ার্ক হয় সাবস্টেন্সিয়াল। মডারেট মানে অল্প, মডারেট মানে কি? অল্প। অল্প। আর সাবস্টেন্সিয়াল মানে ব্যাপক ভিত্তিতে। তো এই হচ্ছে আমাদের বিষয়। ডেলিগেশন কথাটা উপরে চলেই আসছে, তো বলেছি ডেলিগেশন মানে হচ্ছে আপনার কাজটাকে অনেকের মাঝে ভাগ করে দেয়া, এটাই হচ্ছে ডেলিগেশন। শেষ। ক্লিয়ার? জি ম্যাম। এই নিয়ে আমাদের এটা কোন চ্যাপ্টার গেল? চ্যাপ্টার 2 নাকি? জি। তাই না? ওকে, চ্যাপ্টার 2 এর শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 3 ধরবো, এটা সম্ভবত ঈদের পরে। যারা যারা এখনো জয়েন হন নাই, তারা উপরে যে নাম্বার দেওয়া যাচ্ছে সেখানে জয়েন হতে পারেন। আর ঈদের পরে আমাদের পেইড গ্রুপে ক্লাস দেওয়া হবে।